বায়োটেকনোলজি, এখানে আমরা কিন্তু বায়োটেকনোলজিটা প্রথম থেকে শুরু করলাম, মানে একদম প্রথম থেকে 1596 ইয়ার থেকে 1650 কার সময়কাল না রেনে ডেসকার্টেস। রেনে ডেসকার্টেস কে ছিলেন? ফ্রান্সের ফিলোসফার, ম্যাথমেটিশিয়ান অ্যান্ড বায়োলজিস্ট অফ 17th সেঞ্চুরি। মনে রেখো 17th সেঞ্চুরিতে কে ছিলেন? রেনে ডেসকার্টেস। তার আমল থেকে মানুষের কি সম্পর্কিত চর্চা শুরু হয়েছে, তার আগে ছিল, তারা সেই সময় থেকে 17th সেঞ্চুরি থেকে মানুষের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে বিভিন্ন প্রাকৃতিক বস্তুকে মানুষের উপকারে লাগানো যায়, কিভাবে মানুষ কমফোর্ট জোনে আসতে পারে, কিভাবে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে, সেই সম্পর্কিত আলোচনা শুরু হয়েছিল কোন সময় থেকে না? রেনে ডেসকার্টেস। অল হিউম্যান knowledge, especially natural science was directed to develop technology, ঠিক আছে, which add to the creature comfort of human life। যে সমস্ত প্রাণীকুল ছিল তাদের কিভাবে মানুষের জীবনশৈলীতে জীবন বাঁচানোর জন্য কতভাবে তাদের ইউজ করা যায়, এবং তাদের ভ্যালু মানে ভ্যালু অফ হিউম্যান লাইফ, অলসো ভ্যালু টু হিউম্যান লাইফ, তাদের জন্য মানুষের কাছে কতটা ভ্যালুয়েবলভাবে তৈরি করা যায় তার কিন্তু আলোচনা তখন থেকেই শুরু হয়েছিল। দ্য হোল অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ন্যাচারাল ফেনোমেনা বিকেম অ্যানথ্রোপোসেন্ট্রিক। সমস্ত কিছু আলোচনা ছিল মনুষ্য সম্পর্কিত। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি গেভ rise to engineering, technology and industries which all work for human comfort and welfare। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি তারা কি করেছে না, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, টেকনোলজি থেকে, ইন্ডাস্ট্রি থেকে করেছে কিসের জন্য না? মানুষের কমফোর্ট এবং ওয়েলফেয়ারের জন্য। দ্য মেজর ইউটিলিটি অফ বায়োলজিক্যাল ওয়ার্ল্ড ইজ অ্যাজ দ্য সোর্স অফ ফুড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বললো এখানে। মেজর ইউটিলিটি অফ দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, যে সমস্ত মানে আমাদের যে জৈবিক যে পৃথিবী, সেই জৈবিক পৃথিবী বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, তার মেইন ইউটিলিটি হচ্ছে কি? সোর্স অফ ফুড। খাদ্যটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি তার কথা বলা হলো। এই বায়োটেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20th সেঞ্চুরি মনে রাখো। তাহলে 17th সেঞ্চুরিতে শুরু হয়েছিল কি না, কিভাবে মানুষের উপকার করা যায় রেনে ডেসকার্টেসের আমল থেকে। আর বায়োটেকনোলজির সূত্রপাত হলো মডার্ন বায়োলজির একটা ব্রাঞ্চ হিসেবে, সূত্রপাত হলো বায়োটেকনোলজি। তাহলে মডার্ন বায়োলজির একটা ব্রাঞ্চ হিসেবে সূত্রপাত ঘটনা ঘটলো কি বায়োলজি, সেটা 20th সেঞ্চুরি। চেঞ্জ আওয়ার ডেইলি লাইফ অ্যাজ ইটস প্রোডাক্ট ব্রট কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট ইন হেলথ অ্যান্ড ফুড প্রোডাকশন। আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ডেইলি লাইফের পুরো চেঞ্জ করে দিল। কিসের জন্য না, এই যে বায়োটেকনোলজির প্রভাবে যে সমস্ত ফুড প্রোডাক্ট হলো এবং আমাদের যে হেলথের যে উন্নতি সাধন করা গেল, বিভিন্ন রকম ভাইরাল ফিভার যেমন টিকা, ভ্যাকসিন, এগুলো তৈরি হয়ে গেল 20th সেঞ্চুরির মধ্যেই। এবং এইগুলো করে কী করলো না, মানুষের ওয়েলফেয়ারের দিকে বিশেষভাবে সাহায্য করলো। দ্য বেসিক প্রিন্সিপাল আন্ডারলাইং বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যান্ড সাম অ্যাপ্লিকেশনস আর ডিসকাশন। আমরা এবার আলোচনা করব বায়োটেকনোলজির কিছু নীতি এবং কিছু প্রসেসেস এবং কিছু তার ব্যবহার, এই সম্পর্কে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। নামটা ভুলবে না, হারবার্ট ব্রয়ার। একটা ট্রিক্স দিচ্ছি, হারবার্ট দেখো, আর একটা আর, দুটো আর, ব্রয়ারের 3টে আর। মনে রেখো, এই যে আর বললাম কেন না, ইনি প্রথম রেস্ট্রিকশান এনজাইম, রেস্ট্রিকশান আর দিয়ে তৈরি, রেস্ট্রিকশান এনজাইম, রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াসের সন্ধান করেন এবং সফলতা পান।
তাহলে হারবার্ট ব্রোয়ার, নামটা ভোলা যাবে না, হারবার্ট ব্রোয়ার রেস্ট্রিকশন, হারবার্ট আর আছে সেই জন্য রেস্ট্রিকশন মনে থাকে যেন, কারণ অনেক সায়েন্টিস্ট আসবে, কোহেন আসবে। হারবার্ট ব্রোয়ার ওয়াজ বর্ন ইন 1936, brought up in the corner of western Pennsylvania. He completed graduate Pittsburgh in 1963 এবং পোস্ট গ্রাজুয়েট করেন এলএতে। 1966 তিনি প্রফেসরশিপ নেন ইউনিভার্সিটি অফ প্রফেসর হন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোতে। ভেরি ইম্পর্টেন্ট ইয়ার 1969, Herbert Boyer performed studied on a couple of restriction engine of the E. coli. কতগুলো কোশ্চেন এমসিকিউ হতে পারে। কে করেছিলেন? হারবার্ট বয়ার। কত সালে? 1969। কোন অর্গানিজম? ইশেরিয়া কোলাই। কি উনি আবিষ্কার করেছিলেন? রেস্ট্রিকশন ইঞ্জিন। কটা আবিষ্কার করেছিলেন? দুটো। ক্লিয়ার? ব্যাকটেরিয়াম উইথ স্পেশালি ইউজফুল প্রপার্টিজ, তাহলে এগুলোর উপর বার করেছিল ব্রয়ার। ওই বলেছি রেস্ট্রিকশন ইঞ্জিন, সেই জন্য তার পাশে দেখুন কাট। রেস্ট্রিকশন ইঞ্জিনের কাজটা কি? কেটে ফেলবে, তো সেই জন্য কাট হলো মানে কেটে দিল। ব্রয়ার অবজার্ভ দ্যাট দিজ এনজাইম মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ কাটিং ডিএনএ স্ট্র্যান্ড ইন এ পার্টিকুলার ফ্যাশন। তার মানে যে কোনো জায়গায় কাটবে না, নির্দিষ্ট জায়গায় কাটবে। শুধু তাই নয়, সে ওয়াচ করবে কোন জায়গাটা কাটা যায়, তাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বের করে আনতে হবে। হুইচ লেফট হোয়াট হ্যাজ বিকেম নোন অ্যাজ স্টিকি এন্ড, আঠালো প্রান্ত। তার মানে কী করেছেন উনি? যে এনজাইম আবিষ্কার করেছে সেই এনজাইমটা কি? ফসফোডাইএস্টার যে বন্ডকে কাটলো, শুধু কাটলো না, মানে ডাবল হেলিক্সের দুটো হেলিকেলকেই কাটলো, নির্দিষ্ট জায়গায় কাটলো, এবং কাটলো কি না একটি ডিএনএর 5' হ্যাঙ্গিং অবস্থায় রইল, নিউক্লিওটাইড সিঙ্গেল পেয়ার নিয়ে রইল, আরেকটার হ্যাঙ্গিং অবস্থায় রইল হচ্ছে 3'। খুব ভালো করে বোঝো, 3' হ্যাঙ্গিং অবস্থায় রইল, এটা হচ্ছে যাক উল্টে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। এরকম না একে অন্যভাবে করলেই ভালো হতো। মানে আরেকটাকে কাটলেন কীভাবে? এইদিকে আসলো, এটা 3' আর এটা হচ্ছে 5'। তাহলে অটোমেটিক উল্টে দিলেই আমরা বুঝতে পারছি যে এটা জুড়ে যাবে এর সঙ্গে, তাই তো? এবং হাইড্রোজেন বম্ব যখন জুড়বে তখন পলিমারেজ এনজাইম কাজ করবে, এবং যখন ফসফোডাইএস্টার বন্ডকে জুড়বে তখন সে কাজ করবে হচ্ছে লাইগেজ। ঠিক আছে? সেই জন্য বলা হলো কি স্টিকি এন্ড আঠালো। ব্লান্ট এন্ডও পাওয়া যায়, ভোতা, মানে মাঝখান দিয়ে কাটা হবে, দুদিকটাই ভোতা থাকবে, এরকম ভোতা এন্ড হবে, সেটা আমরা পড়ব। দিস ক্লিপড এন্ডস মেড পেস্টিং টুগেদার পিস অফ ডিএনএ এ প্রেসাইজ এক্সারসাইজ। কি বলতে চাইলো এটাই যে ব্রয়ার যে এনজাইমটা আবিষ্কার করেছিলেন সেই এনজাইমটার দ্বারা কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তার ডিএনএর নির্দিষ্ট অংশে কাট করলো, এবং অন্য কোনো ফরেন ডিএনএ বা প্যাসেঞ্জার ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট, অনেক নাম আছে, তাদের এনে সেম সিকোয়েন্সে কাট করে তাদের এনে এখানে জুড়ে দিল। এই কথাটা কিন্তু এখানে বলা হলো, পেস্টিং করবে। দিস ডিসকভারি, এই যে ডিসকভারিটা হলো, দিস ডিসকভারি ইন টার্ন লিড টু এ রিচ অ্যান্ড রিওয়ার্ডিং কনভারসেশন ইন হাওয়াইতে বসে রয়েছে
হাওয়াই উইথ স্ট্যানফোর্ড সায়েন্টিস্ট কী নাম, স্ট্যানলি কোহেন। তাহলে আর থাকলে পরে বলেছি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। স্ট্যানলি কোহেন একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করে বসেছেন অনেক দূরে, 40 থেকে 60 কিলোমিটার দূরে, সেখানে বসে আবিষ্কার করে ফেললেন কি না, প্লাজমিড ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ পেলেন। সেটাকে উনি কী করলেন, কোহেন কী করেছেন, কোহেন হ্যাড বিন স্টাডিড স্মল রিংলেটস, আংটির মতন অংশ অফ ডিএনএ কল্ড প্লাজমিড অ্যান্ড হুইচ ফ্লট ভেসে থাকে অ্যাবাউট ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজম। কোথায়? সাইটোপ্লাজম, ব্যাকটেরিয়া সেল, সার্টেন ব্যাকটেরিয়া সেল, নির্দিষ্ট সব ব্যাকটেরিয়া সেলে কিন্তু থাকবে না। অ্যান্ড রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, এবং এটা নিজে নিজে রেপ্লিকেট করতে পারে কারো সাহায্য ছাড়াই। সেই জন্য মেইন জিনোমের সাহায্য ছাড়াই এ নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, কারণ এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন পয়েন্ট রয়েছে, ভালো করে বুঝতে হবে। নিজে নিজেই রেপ্লিকেট করতে পারে, এবং এর মধ্যে যেহেতু রেপ্লিকেট করতে পারে, জিনোম যখন রেপ্লিকেট করে এও রেপ্লিকেট করতে পারে, এরও এনজাইম রয়েছে সাইটোপ্লাজমে। ওকে, ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দ্য কোডিং স্ট্যান্ড অফ ডিএনএ। আমরা জানি কোডিং স্ট্যান্ড অফ ডিএনএ কি আর নন কোডিং স্ট্যান্ড অফ ডিএনএ কি। কোডিং স্ট্যান্ড অফ রেপ্লিকেশন করতে হয় কি না, দুটো স্ট্যান্ডই রেপ্লিকেট করে, তার মানে দুটো একে অপরের কোডিং, অন্যে আবার অপরের টেমপ্লেট। মানে আমি বলতে চাইছি যে এই যদি তোমার মনে করো হয়, ঠিক আছে, তাহলে এই স্ট্যান্ডটা যদি কোডিং হয়, তাহলে এর নন কোডিং, এটা হচ্ছে কোডিং মনে করো, কোডিং, আর এই ভেতরটা হচ্ছে নন কোডিং, তখন কি বলবো, নন কোডিং। তাহলে কি হলো না, এইটা যদি কোডিং হয়, এর এই অংশটাকে অংশ করে তৈরি হয়ে যাবে আরেকটা, আর এটার তৈরি হয়ে যাবে আরেকটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে কি, আমরা জানি যে এটা কি হবে, এটা আলটিমেট তো চিরে যাবে, চিরে গিয়ে ডিন্যাচুরেশন করবে, যেরকম আমরা জানি ঠিক একইভাবে একটা রিং থেকে দুটো রিং অফ ডিএনএ তৈরি হবে। সেই জন্য বলা হচ্ছে রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দ্য কোডিং স্ট্যান্ড অফ দি। কেন কোডিং স্ট্যান্ড? কারণ কোডিং স্ট্যান্ডে জিন থাকে, যে মানে সেটাই বলে দেয়, আর টেমপ্লেটকে আমরা ফলো করে রেপ্লিকেশন করি। এখন আর এত বোঝানোর কোনো দরকারই নেই, এই সম্বন্ধে আমাদের আগেই আইডিয়া হয়ে গেছে। কোহেন কী করেছে, লাইগেট দ্য ডিএনএ, দ্যাট ইজ উনি কী করলেন, দুটোকে লাইগেট করে দিলেন। কোহেন হ্যাড ডেভেলপড এ মেথড রিমুভিং দিস প্লাজমিড ফ্রম দ্য সেল, দ্যাট ইজ ব্যাকটেরিয়া, অ্যান্ড দেন ইনসার্টিং, পুনরায় প্রবেশ করাচ্ছেন, দেম মানে ওই প্লাজমিডকে, ইন আদার সেল। কোহেন কী করলেন, কোহেন এই একটা কোষ ছিল, তার মধ্যে এই প্লাজমিডটা ছিল, আমি আর জিনোমটা আঁকছি না, সেইখান থেকে প্লাজমিডটাকে বার করলেন, প্লাজমিড, এইটা প্লাজমিড, আর এইখানে এটা প্লাজমিড ছিল। এইটাকে এবার আবার এই একটা কোষ, তার মধ্যে উনি প্রবেশ করাচ্ছেন, এই কথাটাই উনি বলতে চাইলেন। বলছেন কোহেন হ্যাড ডেভেলপড এ মেথড রিমুভিং দিস প্লাজমিডস ফ্রম দ্য সেল, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল সেল, কারণ প্লাজমিড তো ব্যাকটেরিয়াল সেল ছাড়া পাওয়া যায় না, প্রোক্যারিওটের মধ্যেই পাওয়া যায়, অ্যান্ড দেন ইনসার্টিং দেম ইন আদার সেলস, কম্বাইনিং দিস প্রসেস with that of DNA splicing method enabled Bayer and Cohen to recombine segment of DNA in desired configuration and insert the DNA in bacterial cell, which could then act as manufacturing plants for specific protein. কি বলতে চাইলো, কি বলতে চাইলো, এটা যে এখানে যে প্লাজমিডটা নেওয়া হলো, বয়ার কী করেছিল, বয়ারের কাছ থেকে কি বয়ার আর কোহেন দুজন কী করলো না, মিলিতভাবে কাজ করলো, রিকম্বাইনেশন সেগমেন্ট করলো। কি বয়ারের রেস্ট্রিকশন এনজাইম, কোহেনের হচ্ছে প্লাজমিড, এই দুটো নেওয়া হলো, এবং বাইরের থেকে ফরেন ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট, মানে আমি ওই যে ইনসুলিনের কথা বলছিলাম, তাকে নেওয়া হলো, নিয়ে কি করা হলো না, এই যে প্লাজমিডটাকে কেটে ওই ফরেন ডিএনএটা
লাগিয়ে দেওয়া হলো, তো কাটলো কি, মনে করে ইকো আর1 রেস্ট্রিকশন এনজাইম, তো সেটা দিয়ে যখন প্লাজমিডটাকে কাটলো তাহলে জিন অফ ইন্টারেস্টকেও ইকো আর1 দিয়ে কাটা হয়েছে, কেটে জুড়ে দেওয়া হয়েছে। এবং এই যখন জুড়ে দেওয়া হয়েছে তখন সে কী হলো, রিকম্বিনেশন হলো, কম্বিনেশনটা রিকম্বিনেশন হলো, কনফিগারেশন চেঞ্জ হলো। তার মানে সে যা অবস্থায় ছিল প্রথমে প্লাজমিডটা কী অবস্থায় ছিল, তার সেটা ছিল হচ্ছে নন রিকম্বিনেন্ট, পরবর্তীতে রিকম্বিনেন্ট হলো। বোঝাতে পারছি কি না ভালো করে বোঝো। প্রথমে প্লাজমিডটা এই অবস্থায় ছিল, পরবর্তীতে কী করলেন না প্লাজমিডটাকে এরম করে জিন অফ ইন্টারেস্ট লাগিয়ে, তাহলে নতুন তার কনফিগারেশন হলো, তাহলে এটা রিকম্বিনেন্ট হয়ে গেল। এই রিকম্বিনেন্টকে এবার কি করলো না একটা কোষের মধ্যে এই প্লাজমিডটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই যে কোষটা, দিস ইজ কল হোস্ট অর্গানিজম। এই হোস্ট অর্গানিজম তাহলে লিভিং মেশিন হিসাবে কাজ করবে এবং সে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসাবে কাজ করবে এবং স্পেশাল টাইপের তখন কাজ করার ফলে ওর অনেক রকম কপি তৈরি করবে এবং কপিগুলো নাথিং বাট প্রোটিন। ইনসুলিন কি একই ব্যাপার। তাহলে প্রোটিনই হচ্ছে আলটিমেট রেজাল্ট, আমরা জেনে এসেছি। সেই কথাটাই কিন্তু এখানে বোঝা হলো। বুঝতে পারলে কি না আমি আবার পড়ে দিচ্ছি কি বলছে, combining this process with that of DNA splicing enable Breuer and Cohen to recombine segments, তাহলে segments of DNA recombine করলো in desired configuration, নিজেদের কাঙ্ক্ষিত অবস্থায়। ওনারা যা চেয়েছিলেন, যে ডিএনএটাকে যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে ওনারা কী করলেন না রিকম্বিনেশন করলেন। হয়তো ইনসুলিন চেয়েছিলেন, ইনসুলিনটা ঢোকালেন। এখানে কিন্তু বলে দিচ্ছে না যে কোনটা চেয়েছিলেন জিন। তাহলে ওনরা মনে করেন ইনসুলিন চেয়েছিলেন না হিরোডিন চেয়েছিলেন, যে কোনো জিনটাকে ওনরা কনফিগারেশন সেভাবে করলো এবং ইনসার্ট দ্য ডিএনএ। কোন ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ। যেটা রিকম্বিনেন্ট হলো সেটা ইনসার্ট দ্য ডিএনএ ইন ব্যাকটেরিয়াল সেল। দেখো সব কথা বলবেন, এখানে তোমার বুঝে দিতে হবে। ইনসার্ট যখন করছি তখন নিশ্চয়ই আমি আমার এত কষ্টের ফসল আমি এমনি এমনি ঢোকাবো না। একটা থেকে প্লাজমিড নিলাম, সেটাকে ঢুকিয়ে দিলাম, তা তো হবে না। আমার তো চেষ্টা করতে ইনসার্ট দ্য রিকম্বিনেন্ট ডিএনএ ইন ব্যাকটেরিয়াল সেল হুইচ কুড দেন অ্যাক্ট। যখনই ব্যাকটেরিয়াল সেল ঢোকালাম, সেই ব্যাকটেরিয়াল সেলটা কী করলো, সে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসাবে কাজ করছে, প্ল্যান্টস ফর স্পেসিফিক প্রোটিন। তাহলে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ফর স্পেসিফিক নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য সে কারখানা হয়ে গেল। দিস breakthrough was the basis upon which the discipline of biotechnology was founded. এই যে ভিত্তি, যে কথাগুলো বললাম এতক্ষণ, ব্রয়ার এবং কোহেন যা করেছেন, এটাই হচ্ছে বায়োটেকনোলজির মূল ভিত্তি, যেটা আমি প্রথমে ড্রয়িং করে আঁকিয়ে দিয়েছিলাম। তাহলে মোদ্দা কথা কী? মোদ্দা কথাটা ভালো করে বুঝে নাও। ভালো করে মোদ্দা কথাটা না বুঝলে পরে কিন্তু মুশকিল। কি বলতে চাইছেন? যেটা হচ্ছে যে এখান থেকে এটা একটা প্লাজমিড, এটা নর্মাল প্লাজমিড, এটা ছিল একটা কোষের মধ্যে। কোহেন এবং ব্রোয়ার কী করলেন না এটাকে আর এই একটা জিন নিলেন, এই দুটোকেই ওনটা কী করলেন, সেম এই দুটোকেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটলেন। কাকে কাকে? না এই প্লাজমিডকেও কাটলেন এবং এটাকেও কাটলেন। এবার প্লাজমিডের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হওয়া দরকার কীরকম না, প্লাজমিড সবসময় একটা যেন রেস্ট্রিকশন অবস্থান থাকে, তাহলে ভালো হয়। অনেকগুলো থাকলে তাহলে কিন্তু এক্সপেরিমেন্ট ভালো হবে না। এবার এই প্লাজমিডটাকে উনি কী করলেন না এইভাবে কেটে দিলেন। ঠিক এই যে জিনটা, এই জিনটাকেও ঠিক রেস্ট্রিকশন কাটার পরে এরকম অবস্থানটা উনি পেলেন। তারপরে এই দুটোকে কী করলেন না যোগ করলেন। যোগ করে উনি কী তৈরি করতে পারলেন না, উনি তৈরি করতে পারলেন রিকম্বিনেন্ট প্লাজমিড। রিকম্বিনেন্ট প্লাজমিড উনি তৈরি করলেন। তাহলে এটা এই জায়গাটা কি
gene of interest or foreign DNA or passenger DNA, তুমি যা বলতে পারো, অনেকগুলো নাম আছে। আর একে বলছি কি, এই অংশটাকে বলছি কি, একে বলছি ক্যারিয়ার বা ভেক্টর, বিভিন্ন নামে করছি। তাহলে এই যে রিকম্বিনেন্ট, এই যে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি রিকম্বিনেন্ট প্লাজমিড, আর এটা ছিল হচ্ছে নন রিকম্বিনেন্ট প্লাজমিড। তাহলে এর সঙ্গে নন রিকম্বিনেন্ট প্লাজমিড আর রিকম্বিনেন্ট প্লাজমিডের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। এবার মনে করো কোনো কারণে যে জায়গাটা আমি কেটেছি সেই জায়গাটায় যদি কোনো জিন থাকতো, কার? প্লাজমিডের, এটা পরে আসে, এনসিইআরটিতে আছে কিন্তু, তাই এখন একটু বলে দিচ্ছি। তাহলে সেখানে যখন এই অংশটা আমি ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে মনে করো একটা জিন ছিল, এই অংশ যেটা কেটেছি এইখানে মনে করো একটা জিন ছিল, জিনটা হয়তো মনে করো সাপোজ মনে করো বিটা গ্যালাক্টোসাইডেজ, মনে পড়ছে বিটা গ্যালাক্টোসাইড এনজাইম তৈরি করে, সেই জায়গাটা কেটে এই জিনটা ঢুকিয়েছি, তাহলে বিটা গ্যালাক্টোসাইড কি আর এক্সপ্রেশন হবে? হবে না। তো যখনই হবে না তখনই বুঝতে পারবো যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেছে, আমার রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এই রিকম্বিনেন্টটাকে আমরা কোথায় প্রবেশ করাবো? না হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাবো। এই হোস্ট সেলের মধ্যে যেটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসাবে কাজ করবে এবং কয়েকটা জেনারেশন দেবে। এই কথাটাই কিন্তু ওনারা বলতে চাইছে, এনসিইআরটি বলতে চাইছে খুব সংক্ষিপ্তভাবে, এত সংক্ষিপ্তভাবে বলতে চাইছেন সেটাকে তোমাকে ধরে নিতে হবে যে কি বলতে চাইছে। তাহলে ব্রেক থ্রু কিছু ফাউন্ডেড, এটাও হয়ে গেছে। অ্যাক্ট অ্যাজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ফর স্পেসিফিক প্রোটিন, নির্দিষ্ট প্রোটিন, যে প্রোটিনটা তৈরি করতে যাচ্ছেন। নেক্সট হচ্ছে এম.এস. স্বামীনাথন, এটা আমি আর এখানে পড়াবো না, এর সম্পর্কে কিন্তু পড়ে নেবে, নোটে দেওয়া থাকবে এবং আগেও পড়িয়েছি। এম.এস. স্বামীনাথন সম্পর্কে কিন্তু অনেকবার পড়িয়েছি। ইনি হচ্ছে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ার IARI, তার ফাউন্ডার ছিলেন। এবং সবচেয়ে কথা হচ্ছে বাসমতি যে চাল, বাসমতি যে চাল, তার কিন্তু সম্পর্কে উনি কাজ করেছিলেন, এগুলো সম্পর্কে জানবে। গ্রিন রেভলিউশনের সঙ্গে সম্পর্কিত, এবং ল্যাব টু ল্যান্ড এই যে প্রসিডিওরটা উনি শুরু করেছিলেন, এগুলো কিন্তু জেনে রেখো কিন্তু। নেক্সট আমরা পড়ব হচ্ছে বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস। এতক্ষণ যেটা আলোচনা হলো বায়োটেকনোলজির মূল জায়গায় কিন্তু এবার আমরা পৌঁছবো। এতক্ষণ আলোচনার পরে কি বলতে চাইছে? বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস, নীতি এবং কি পদ্ধতি সেটা সম্পর্কে। বায়োটেকনোলজি ডিলস উইথ টেকনিক্স অফ ইউজিং লাইভ অর্গানিজম, ঠিক আছে? তাহলে ইউজ করছি কি জীবন্ত জীব অথবা এনজাইম ফ্রম অর্গানিজম মানে জীবন্ত। তাহলে এনজাইম নিতে পারি অর্গানিজম থেকে অথবা জীবন্ত অর্গানিজম নিতে পারি। কী করব না, টু প্রডিউস প্রোডাক্ট, তৈরি করব বিভিন্ন প্রোডাক্ট, অ্যান্ড প্রসেসেস, সেগুলোকে প্রসেস করব ইউজফুল টু হিউম্যান, যেটা মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, যেটা মানুষের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং মানুষ উপকৃত হবে। তাহলে বায়োটেকনোলজির মূল কথাই হচ্ছে কি লিভিং অর্গানিজম ইউজ করব বা তার থেকে এনজাইম নেব এবং তার থেকে কিছু প্রোডাক্ট তৈরি করব যেগুলো হুইচ ইজ বেনিফিশিয়াল ফর হিউম্যান বিংস, ইউজফুল ফর হিউম্যান বিংস। দিস প্রসেস ইজ কল্ড বায়োটেকনোলজি। বায়ো মিনস বায়োলজিক্যাল, টেকনোলজি মিনস ইঞ্জিনিয়ারিং বা টেকনিক। তাহলে বায়োলজির সঙ্গে যখন টেকনোলজি যুক্ত হয়ে যাচ্ছে, এবং এটা নর্মালি আমরা করব না, এগুলো কী করব না ম্যানিপুলেশন করব, ম্যানিপুলেশন করে তৈরি করব এবং যার ফলে মানুষ উপকৃত হবে। দুটো ফর্মে তৈরি হয় এই যে বায়ো ইঞ্জিনিয়ারিং। ইন দিস সেন্স একটা হচ্ছে ট্রেডিশনাল ফর্ম, এনসিইআরটিতে কিন্তু এভাবে বলা নেই, তুমি বুঝে নাও, মানে এখান থেকে বুঝে নাও ভালো করে। ইন দিস সেন্স
মেকিং কার্ড, দই তৈরি করা, ব্রেড তৈরি করা। কার্ড তৈরি করতে কী লাগে তোমরা জানো, দই তৈরি করতে কী লাগে, ব্রেড তৈরি করতে যেমন ইস্ট লাগে, ওয়াইন তৈরি করতেও লাগে, স্যাক্রিফাইসিস সেরিফিসিস জানো তো সবাই, স্যাক্রিফাইসিস সেরিফিসিস ভেরি ইম্পর্টেন্ট, হুইচ আর অল মাইক্রো মাইক্রো মিডিয়েটেড প্রসেস, প্রত্যেকটাই হচ্ছে জীবাণু সংগঠিত প্রসেস, কুড অলসো বি থট অ্যাজ এ ফর্ম অফ বায়োটেকনোলজি। তাহলে এই যে কাজগুলো হতো, এই যে দই তৈরি করা, দুধ থেকে দই তৈরি করা, গম থেকে ব্রেড পাউরুটি তৈরি করা, বা ওয়াইন তৈরি করা বিভিন্ন ফল থেকে, এগুলো কিন্তু প্রচুর আগের থেকেই তৈরি হতো। এগুলো বায়োলজিক্যাল ব্যাপারেই তৈরি হতো এবং এটা মানুষের বেনিফিশিয়ারির জন্য তৈরি হতো, ইউজফুলের জন্য তৈরি হতো from the process of biotechnology, by the process of biotechnology. However, it is used in a restricted sense today. আগে প্রচুর পরিমাণে বা নন সাইন্টিফিক্যালি ব্যবহার করতো, কিন্তু এখন এটা রেস্ট্রিক্টেড অবস্থায় তা তৈরি করা, টু রেফার টু সাচ অফ দোজ প্রসেস হুইচ ইউজ। মডার্ন ফর্মটা কি? It uses genetically modified organism, that is GMO. বর্তমানে আমরা কি করছি, আর ওই পুরনো পদ্ধতি আমরা, হ্যাঁ এখনও বাড়িতে দই তৈরি হয়, ব্রেড তৈরি হয়, কিন্তু আমরা আরও উন্নতর দিকে চলে এসেছি। এখন কি করছি না, অর্গানিজম, সেটা প্লান্ট হতে পারে, অ্যানিমেল হতে পারে, ব্যাকটেরিয়া হতে, তাকে মডিফাইড করছি। কী হিসেবে না, জিন লেভেলে গিয়ে মডিফাইড করছি এবং তাকে ব্যবহার করছি টু অ্যাচিভ দ্য সেম অন এ লার্জার স্কেল, বৃহৎ আকারে। ফার্দার মেনি আদার প্রসেস আর টেকনিক্স আর অলসো ইনক্লুডেড আন্ডার বায়োটেকনোলজি, এবং এর সঙ্গে অনেক টেকনিক এবং প্রসেসকে যুক্ত করছে। ফর এক্সাম্পল, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো মানে ইন ভিভো মানে দেহের মধ্যে, আর ইন ভিট্রো মানে ল্যাবে। তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেমন হচ্ছে ডলি, প্রথম উৎপন্ন আমরা জানি কি ক্লোন ভেড়া, এটা তোমাদের প্রত্যেকেরই জানা। ইন ভিট্রো ফার্টিলাইজেশন লিডিং টু টেস্ট টিউব বেবি, সিনথেসাইজিং এ জিন অ্যান্ড ইউজিং ইট, একটা নতুন জিন তৈরি করছি এবং সেটাকে ইউজ করছি। ডেভেলপিং এ ডিএনএ ভ্যাকসিন দিয়ে তৈরি করছি, অ্যান্ড কারেক্টিং ডিফেক্টিভ জিনস, যে ডিফেক্টিভ জিনস আছে জিন থেরাপির মাধ্যমে সেটাকে কারেক্ট করছি। আর অল পার্ট অফ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির পার্ট কতগুলো পার্ট, একদম দই তৈরি করার থেকে শুরু করে একদম জিন থেরাপি, সবগুলোই কিন্তু বায়োটেকনোলজির পার্ট। প্রথমটা আমরা যেটা বলছি ট্রেডিশনাল বা ওল্ড ফর্ম, আর পরবর্তীটা হচ্ছে মডার্ন টেকনোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, EAB, দ্য ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, কত সাল, 1978, এটা এনসিইআরটিতে নেই তবু বসিয়ে দিয়েছি সালে, has given a definition of biotechnology, একটা definition is that encompasses both traditional view and modern molecular biotechnology। তাহলে এই যে EAB, ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, পুরো নামটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং এরা কী করেছে না, ট্রেডিশনাল এবং মডার্ন যে বায়োটেকনোলজি, মলিকুলার বায়োটেকনোলজিকে একসঙ্গে নিয়ে চলেছে। দে ডিফাইনিং দ্য ডেফিনেশন অফ গিভেন বাই দ্য EAB এস ফর, কী বলছে, দ্য ইন্টিগ্রেশন, যুক্তকরণ অফ ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান, অ্যান্ড অর্গানিজম, অর্গানিজম বলতে বিভিন্ন রকম অর্গানিজম আছে, আমরা জানি সেলস, কোথায় চলে গেলাম, কোষে, অ্যান্ড পার্টস দেয়ার অফ, কোষের বিভিন্ন পার্ট সেগুলো, অ্যান্ড মলিকুলার অ্যানালগ, ডিএনএ আরএনএ প্রোটিন, বিভিন্ন জিনিস, মলিকুলার যে অ্যানালগগুলো আছে, ফর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। তাহলে কি বলছে না, এই সংজ্ঞাটা পুরো কিন্তু মুখস্থ করার দরকার, মানে মনে যেন থাকে। এখান থেকে কিন্তু বিভিন্ন টার্ম আসবে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সেলটা তুলে নিতে পারে, বা অন্য কোনো কথা বলে দিতে পারে, বা কী কী ছিল সেরকম, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারে। দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম, সেলস, পার্টস দেয়ার অফ, অ্যান্ড মলিকুলার অ্যানালগ
for products and services. নেক্সট যেটা আমরা পড়বো প্রিন্সিপাল, নীতি কি আছে, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি। অ্যামং মেনি, বহুগুলোর মধ্যে, অনেকগুলোর মধ্যে দ্য টু কোর একদম দুটো হচ্ছে মেইন টেকনিক, কোর টেকনিক্স দ্যাট এনাবেল বার্থ অফ মডার্ন বায়োটেকনোলজি। তাহলে মডার্ন বায়োটেকনোলজি তৈরি করা দুটো, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ডিএনএ টেকনোলজি, আরেকটা হচ্ছে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। দুটো আমরা খুব ভালো করে বুঝে নেব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? টু ম্যানিপুলেট দ্য থিং, কোনো কিছুকে ম্যানিপুলেট করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সেই জন্য বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? টেকনিক্স টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক ম্যাটেরিয়াল। কেমিস্ট্রি, রসায়নটা, জেনেটিক ম্যাটেরিয়ালকে, ডিএনএ এবং আরএনএ, তার অবস্থানটা চেঞ্জ করে দেওয়া। মিউটেশন নয়, কিন্তু মানুষ নিজের স্বার্থে জেনেটিক ম্যাটেরিয়ালকে, তার কেমিস্ট্রিকে, মেনলি নাইট্রোজেনাস বেসকে ওলটপালট করে দিচ্ছে। টু ইন্ট্রোডিউস দিস ইনটু হোস্ট ডায়াগ্রাম, যখন কোলা হলো জেনেটিক কেমিস্ট্রি চেঞ্জ করলো, তারপর তাকে প্রবেশ করানো হলো হোস্ট অর্গানিজমের মধ্যে, অ্যান্ড দাস চেঞ্জ দ্য ফেনোটাইপ। এবং ন্যাচারালি যদি ডিএনএ চেঞ্জ হয়ে যায়, তার মানে জেনোটাইপ চেঞ্জ হলে তার ফেনোটাইপ চেঞ্জ হয়ে যাবে, সেটা চেঞ্জ দ্য ফেনোটাইপ অফ দ্য হোস্ট অর্গানিজম। তাহলে যে হোস্টের মধ্যে প্রবেশ করাবো তার ফেনোটাইপ চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ অলসো কল্ড ডিএনএ টেকনোলজি, অ্যালজিনি বলা হয়, আরও একটা নাম বলা হয় বায়োজেনেটিক্স ফিঙ্গারপ্রিন্ট। তাহলে কতগুলো নাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বলা হয় ডিএনএ টেকনোলজি, অ্যালজিনি, বায়োজেনেটিক ফিঙ্গারপ্রিন্ট। এগুলো এনসিআরটিতে নয়, কিন্তু জানা অবশ্যই কর্তব্য। বায়োপ্রসেসটা কি? আমরা তো ম্যানিপুলেট করে তৈরি করে দিলাম, এবার তাকে তো মেনটেন করতে হবে। তাকে যদি ঠিকঠাক মেনটেন না করতে পারে, সুন্দর একটা কিছু তৈরি করলাম, একটা বাগান তৈরি করলে, মানে তুমি কি করলে না, একটা বিভিন্ন ফুলের বাগান তৈরি করেছো, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছো, কিন্তু তার কোনো বেড়া দাওনি, এবং তাকে জল দিচ্ছ, সার দিচ্ছ, সব কিছু দিচ্ছ, তাতে কোনো তুমি পোকা লাগার জন্য তাকে কোনো হার্বিসাইড, উইডিসাইড কোনো কিছু ব্যবহার করছো, তা কী হবে? বাগানটা কি বাঁচবে? তোমার কষ্টটা পুরো শেষ। তাহলে কি তোমাকে যেমন ভালো জিনিস তৈরি করতে গেলে কিছু না করা জিনিস করতে হবে, আর কিছু হ্যাঁ করা জিনিস করতে হবে। বায়োপ্রসেস লাইক দ্যাট। তাহলে আমি যা তৈরি করছি বা বায়োটেকনোলজিস্টরা যা তৈরি করছে, সেটাকে মেনটেন্স, মেনলি হচ্ছে কি বায়োপ্রসেস মেনটেনেন্স অফ স্টেরাইল, বলছি কি মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি। তাহলে যা তৈরি করা হবে, যা জেনেটিক রিকম্বিনেশন বা জিনের যে পরিবর্তন ঘটাবে, সেটা অবশ্যই কিন্তু জীবাণুমুক্ত হতে হবে। অ্যাম্বিয়েন্স মানে এনভায়রনমেন্ট অর কন্ডিশন অ্যাম্বিয়েন্স ইন chemical engineering process to enable growth of only the desired microbe or aquatic cell in large quantity. আমরা কি করব? মাইক্রোবিয়াল ফ্রি কন্ডিশনে তৈরি করব, এবং আমাদের যেটা দরকার, যে অংশটাকে আমাকে বৃদ্ধি করার দরকার, সেটাই আমরা করব। এই জন্য দেখা যায় যে বায়োটেকনোলজি ফার্ম, যেগুলো ফার্মে, সেখানে একবার যদি জিন ম্যানিপুলেট করা হয়, তারপরে কিন্তু তাদের মধ্যে আর রিপ্রোডাকশনটা কিন্তু সেক্সুয়াল করানো হয় না, তাদের ভেজিটেটিভ করানো হয় বা আসাচুয়াল করা। তাহলে কী হয়? তাদের যে বৈশিষ্ট্য, মানে আমাদের জিন অফ ইন্টারেস্ট, যে প্রোটিনটা আমাদের দরকার, যে প্রোটিন বলতে যে তার থেকে যে অংশটা আমাদের তৈরি করা দরকার, সেটা জেনারেশন আফটার জেনারেশন যেহেতু পেতে পারি। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। সেই জন্য হচ্ছে মেনটেনেন্স অফ স্টেরাইল অ্যাম্বিয়েন্স, মানে স্টেরাইল অ্যাম্বিয়েন্স মানে টেলস কন্ডিশন, মাইক্রোবিয়াল ফ্রি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস টু এনাবেল গ্রোথ অফ অনলি দ্য ডিজায়ারেবল। তাহলে কাদের গ্রোথ করব? না, আমাদের যেটা চাহিদা গ্রোথ করব, মাইক্রোবস অর ইউক্যারিওটিক সেল ইন লার্জ কোয়ান্টিটি ফর দ্য ম্যানুফ্যাকচার অফ বায়োটেকনোলজি প্রোডাক্টস। তাহলে বায়োটেকনোলজি প্রোডাক্টস লাইক অ্যান্টিবায়োটিক্স, মনে করো কোনো অ্যান্টিবায়োটিক্স অ্যাম্পিসিলিন হতে পারে, কোনোফেলিকেল হতে পারে,
ভ্যাকসিন তৈরি করব, বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে তোমরা জানো, বিভিন্ন ধরনের এনজাইম আছে তোমরা জানো, এগুলো আমরা তৈরি করব। তার মানে মেইনলি হচ্ছে মেনটেনেন্স। বায়োকেমিক্যাল বায়ো প্রসেস হচ্ছে মেইনলি মেনটেনেন্স আফটার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং বলতে আমি বলতে চাইছি যে জেনেটিক ইঞ্জিনিয়ার থেকে উৎপন্ন দ্রব্যাদি বা অর্গানিজম বা যাই হোক না কেন সেটাকে ঠিকঠাক মেনটেনেন্স করা এবং মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি অবস্থায় লার্জ স্কেলে তৈরি করা এবং বায়োরিঅ্যাক্টরে তৈরি পাঠানো, এই যে বিভিন্ন অংশগুলো সেগুলোকে আমরা বলবো বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। ওকে, দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপালস অফ জেনেটিক। তা কনসেপ্টটা কী কনসেপ্টের উপরে এই ডেভেলপমেন্টটা করা হচ্ছে সেই নিয়ে এবার আলোচনা। অ্যাডভান্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ওভার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে কেন অ্যাডভান্স সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে। The sexual reproduction is advanced over asexual reproduction. এটা আমরা জানি। The former, that is sexual reproduction, provides opportunities for variation. Variation একমাত্র আনতে পারে কে না সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারণ এখানে কি হয়, এখানে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে ভেরিয়েশন আসে। For variation and formulation of unique combination of genetic setup, right? Some of which may be beneficial to the organism as well as population. তাহলে এর মধ্যে বেশ কিছুটাই আমাদের নিজেদের এবং পপুলেশন উন্নতি সাধন করে, এবং যদি অনুন্নত হয় তাহলে সেটাকে আমরা বাদ দেব, আর যদি আমাদের বেনিফিশিয়াল হয় তাহলে আমরা সেটা নেব। আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রিজার্ভস জেনেটিক ইনফরমেশান, এদেরও আমাদের দরকার। যখন আমরা জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার্ড জিন আমরা পেয়ে গেলাম, সেটাকে যখন আমরা রক্ষণাবেক্ষণ করছি, তারপরে যে অর্গানিজম আসবে সেই অর্গানিজমকে যদি আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করি তাহলে জেনেটিক ইনফরমেশান ইনট্যাক্ট থাকবে। ওয়াইল সেক্সুয়াল রিপ্রোডাকশন পারমিটস ভেরিয়েশন, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে দেখা যাবে যে বৈশিষ্ট্য আমরা তৈরি করে এনেছি সেটা আবার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আসেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রয়োজন আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রয়োজন আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কী করবে, ভ্যারিয়েশন আনবে, জেনেটিক সেট আপে ফর্মেশন আনবে, ইউনিক ক্যারেক্টারে। আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন কী করবে না, প্রিজার্ভ করে রাখবে জেনেটিক ইনফরমেশানে, জেনারেশন আফটার জেনারেশন। ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন, ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন গতানুগতিক। যেমন বিভিন্ন কোনো একটা জবা গাছকে কেটে আমরা লাগাই, তারপরে বিভিন্ন অ্যানিম্যালের যে ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন হয়। এবার বাঘের সিংহের সঙ্গে হাইব্রিডাইজেশন কোনো সময় যদি হয় তাহলে যে অ্যানিম্যালটা জন্ম হবে, যেমন লাইগন হতে পারে, টাইগার হতে পারে, তারা কিন্তু স্টেরাইল হয়, তারা কিন্তু কখনো ফার্টাইল হয় না। তো এইখানে যে প্রসিডিওরটা যেটা আমরা জানতে চাইছি, যেটা বুঝতে চাইছি, ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন প্রসিডিওর ইউজড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং very often lead to inclusion and multiplication of undesirable genes along with desirable genes. ট্রেডিশনাল হাইব্রিডাইজেশনের ফলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিন এবং অকাঙ্ক্ষিত জিন দুটোই ঢুকতে পারে এবং তার দুটোরই মাল্টিপ্লিকেশন হতে পারে। তাহলে এরকম ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন তো আমাদের প্রয়োজন নেই এবং এটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। কারণ কি, আমাদের হিউম্যান মানুষের উন্নতি সাধনের জন্য শুধুমাত্র দরকার কি না বেনিফিশিয়াল, সেই কথাটাই এখানে বললো যে আমরা নেব না, ওইটা নেব না। দ্য টেকনিক অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হুইচ ইনক্লুড ক্রিয়েশন রিকম্বিনেন্ট ডিএনএ, ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু আগেরটাকে আমরা নিচ্ছি না, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি, ইউজ অফ জিন ক্লোনিং, জিন ক্লোনিংয়ের ব্যবহার করব অ্যান্ড জিন ট্রান্সফার করব, ওভারকাম দিস লিমিটেশন অ্যান্ড অ্যালাউ আস to isolate and introduce only one or a set of desirable genes without introducing undesirable genes into the target organism. কি বলতে চাইলো এটাই যে ট্রেডিশনাল হাইব্রিডেশন, গতানুগতিক যে হাইব্রিড বা সংকরায়ন, সেই সংকরায়নের ফলে কি হয় না, প্রজননীর মধ্যে খারাপ জিন এবং ভালো জিন, ভালো জিন বলতে আমাদের কাঙ্ক্ষিত,
ভালো জিন হতে পারে, আমাদের যদি কাঙ্ক্ষিত জিন না হয় তাহলে কোনো ভালো করে লাভ নেই, সেটা ঢুকে যাবে, হতে ক্রমান্বয়ে বাড়তে যাবে। এটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কী তৈরি করলাম, আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম। কী করে তো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায়, আগে কিন্তু একে সব দেখিয়ে দিয়েছি। তার মানে ডিজায়ারেবল জিনটাকে আমরা কি করছি না প্লাজমিডের মধ্যে ঢোকাচ্ছি বা কসমিডের মধ্যে ঢোকাচ্ছি বা ফার্স্টমিডের মধ্যে ঢোকাচ্ছি, যাই হোক, এবার ঢুকিয়ে কী করছি না আবার হোস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেখানে মাল্টিপ্লিকেশন করছি। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, এবং তারপরে যখন মাল্টিপ্লিকেশন করছি অনেক করছি, সেটা হচ্ছে ক্লোনিং। ক্লোনিং হচ্ছে কি জৈবিক অর্গানিক মানে কোনো জীবের মধ্যে যখন মাল্টিপ্লিকেশন করা হয় তখন তাকে বলে ক্লোনিং বলা হয়, যখন সংখ্যা বৃদ্ধি করা হয়। আর যখন আর্টিফিশিয়ালি করা হয় তখন তাকে পিসিআর বলা হয়, পলিমারের চেন রিঅ্যাকশন বলা হয়। ক্লিয়ার? জিন ট্রান্সফার করছি, এই জিনটা ভালো না, ওই জিনটা ভালো, ওইটা তুলে এটা লাগিয়ে দিলাম। তাতে আমরা কী করলাম না আগের যে আনডিজারেবল জিন ছিল সেই জিনগুলোর থেকে আমরা দূরে সরে আসতে পারলাম এবং আইসোলেট করতে পারলাম ওই জিনগুলোকে, এবং আমাদের ডিজায়ারেবল জিনগুলো থাকলো। এবং সেইগুলো যখন পেয়ে গেলাম উদ্ভিদের ক্ষেত্রে, সেটা ক্রমশ জেনারেশন আফটার জেনারেশন আমরা কী করছি না এমনভাবে তাদের বীজ তৈরি করে বাজারে ছাড়ছি যে কিছুতেই বাইরের জিন আর তার মধ্যে ঢুকতে পারছে না। এইভাবেই কিন্তু তৈরি হয়। সেই জন্য তো বিভিন্ন রকম তো প্লান্ট অ্যানিম্যালের আমাদের তৈরি হয়েছে, ট্রানজেনিক অ্যানিম্যাল, জিএমও, প্লান্ট এবং অ্যানিম্যাল। নেক্সট, এবার ভালো করে বোঝো, এ পিস অফ ডিএনএ মানে জিন অফ ইন্টারেস্ট, ফরেন ডিএনএ, প্যাসেঞ্জার ডিএনএ, যাই হোক না কেন, হুইচ ইজ সামহাউ ট্রান্সফার ইন্টু অ্যান অ্যালেন অর্গানিজম। অ্যালেন অর্গানিজম মানে একটা পিস অফ ডিএনএ কোনো একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজম নামছি। তারপরে সেই অর্গানিজমটাকে যদি আমি নেটিভ বলি, এটাকে যদি নেটিভ ডিএনএ বলি, তাহলে পরবর্তীটাকে বলবো অ্যালেন বলছি, ঠিক আছে। এ পিস অফ ডিএনএ হুইচ ইজ সামহাউ ট্রান্সফার ইন্টু অ্যান অ্যালেন অর্গানিজম মোস্ট লাইকলি উড নট বি অ্যাবল টু মাল্টিপ্লাই ইটসেলফ, but the progeny cell itself in the progeny cell of the organism. স্বাভাবিক তো, তুমি মনে করো রাস্তায় তোমার সঙ্গে এক ভদ্রলোক এসে হাই বলে তোমার সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে তুমি কি হাতটা বাড়িয়ে দেবে? তুমি তাকে দেখোনি কোনো দিন, চেনো না কোনো দিন, জানো না কোনো দিন, তুমি তার সঙ্গে তো হাত বাড়িয়ে দেবে না। তুমি কি বলো, আরে আপনি কী ব্যাপার, আপনি আমার সঙ্গে হাত বাড়াচ্ছেন, তুমি এড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু সেই লোকটাই যদি দেখো যে তোমার বন্ধু অনেক 20 বছরের বা 15 বছর পরিচিত বা 10 বছরের পরিচিত বন্ধুর সঙ্গে এসছে এবং সে এসে তোমাকে বলছে হাই, তখন তুমি বলবে হাই বা নমস্কার, তুমি বললে তুমিও নমস্কার বলবে। কেন বলবে না, তোমার পরিচিত মানুষের সঙ্গে এসছে, ভালো করে বুঝবে, পরিচিত মানুষের সঙ্গে এসছে যখন তুমি জানলে যে না এ যখন আমার বন্ধুর কেউ, তাহলে আমারও তাকে নমস্কার করা উচিত। সেই শিক্ষা দীক্ষায় আমরা পেয়েছি। তো এখানে সে কথাই কিন্তু বলা হচ্ছে যে একটা পিস অফ ডিএনএ বাইরের থেকে যদি অ্যালেন অর্গানিজমে ঢোকায়, তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সে মাল্টিপ্লাই করবে না, অর্গানিজমের সেলের মধ্যে সে নিতে চাইবে না, সে তখন তাকে মেরে ফেলতে চাইবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। যেমন মনে করো কোনো ব্যাকটেরিয়াকে যখন ভাইরাস আক্রমণ করে, ব্যাকটেরিয়ার দেখো অ্যান্টিবডি নেই, তাহলে ব্যাকটেরিয়ার তো প্রোটেকশন দিতে হবে, তাই না? তার কিন্তু দুটো জিনিস আছে ওর দেহে তৈরি হয়, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর একটা হচ্ছে মিথাইলেশন, যা দিয়ে কি করে না যদি তার চেনা সিকোয়েন্স আসে তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সে কেটে দেবে, আর যদি সে অচেনা সিকোয়েন্স নিয়ে ঢোকে তখন কি মিথাইলেশন করে দেবে, মানে তাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। ক্লিয়ার? এবার যেটা এখানে বলা হচ্ছে যে যেমন বন্ধুর সঙ্গে যখন ওই লোকটা এসছে তুমি তখন আলাপ করেছো, তো আমরা যদি এই পিস অফ ডিএনএটাকে যদি মনে করো যে পিস অফ ডিএনএটা যখন প্রথমে কোষের মধ্যে ঢোকাতে গেছি তখন নেয়নি, কিন্তু এই পিস অফ ডিএনএটাকে যদি আমরা একটা প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দিই তখন কিন্তু ব্যাকটেরিয়াটা নিয়ে নিল, এই পিস অফ ডিএনএটাকে নিয়ে নিল, কারণ এই সেই এই কোষটা, এই হোস্ট সেলটা এই ফ্রেন্ডটাকে চেনে, তো
ফ্রেন্ডের সঙ্গে যখন এসে তখন নিশ্চয়ই ভেবেছে আমারই লোক, অর্থাৎ কোনো অসুবিধা নেই। বোঝা গেল? ক্লিয়ার? সেই কথা আবার প্রথম থেকে বলছি। এ পিস অফ ডিএনএ হুইচ ইজ সামহাউ ট্রান্সফার ইন্টু অ্যান অ্যালেন অর্গানিজম most likely would not be able to multiply itself in the progeny cell of the organism. Clear? But when it gets integrated, যখন যুক্ত হবে into the genome of the recipient, it may multiply and be inherited along with the host DNA. Clear? তাহলে কী হবে না, যখন সে কোনোভাবে আমার বাড়িতে বা তোমার কাছে আসলো, যেমন তোমার বাড়িতে তুমি যদি হট করে দেখো একজন লোক এসে তোমার ড্রয়িং রুমে বসেছে, তুমি কী বলো, কী ব্যাপার আপনি হঠাৎ কেন ঢুকেছেন, আপনি কার পারমিশনে ঢুকেছেন, এরকম বসেছেন কেন? সেই লোকটা যদি বাবার সঙ্গে আসে তখন তুমি কী করবে? নমস্কার করবে। তোর মা কী করবে? তাহলে চা আনি, চা খাওয়াবে। এই যে ঘটনাটা, সেই সেম ঘটনাটা এইখানে হচ্ছে। ক্লিয়ার? বাট হোয়েন ইট গেটস ইন্টিগ্রেটেড ইনটু দ্য জিনোম অফ দ্য রিসিপিয়েন্ট, যখন রিসিপিয়েন্ট সেলের জিনোমের সঙ্গে যখন ইন্টিগ্রেট হবে, ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড বি ইনহেরিটেড, এবং পরবর্তী বংশধরে যাবে অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ। হোস্ট ডিএনএ যেভাবে পরবর্তী বংশে যাবে, ফরেন ডিএনএ বা পিস অফ ডিএনএ যেটা ঢুকেছিল সেটাও পরবর্তী ডিএনএতে যাবে। এই যে ঘটনাটা, এটাই তো রিকম্বিনেন্ট টেকনোলজি। দিস ইজ বিকজ the alien piece of DNA has become a part of chromosome which has the ability to replicate. যখন পার্ট অফ ডিএনএ হয়ে গেল, পার্ট অফ ক্রোমোজোম, তার মানে এই যে তোমার প্লাজমিড, এখানে একটা জায়গা ছিল অরির সঙ্গে যখন এ যুক্ত হয়ে গেল, তখন অরি যখন রেপ্লিকেট করবে, হ্যাঁ, রব প্রোটিন দিয়ে, আরও রব প্রোটিন থাকে ইসের কোলাইতে, এই রব প্রোটিন দিয়ে যখন করবে, তখন আলটিমেটলি এই ডিএনএ, ফরেন ডিএনএ সেও মাল্টিপ্লাই করবে এবং রেপ্লিকেট করবে। ক্লিয়ার? এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন বলা হয়েছে এখানে। ইন এ ক্রোমোজোম, আসলে এখানে ক্রোমোজোম বলতে যেটা হচ্ছে, আমরা প্রোক্যারিওটিক কোষে আলোচনা করছি, সেই জন্য অর প্লাজমিড আমি ওই জন্য দিয়ে দিয়েছি। ইন এ ক্রোমোজোম মেনলি ডিএনএ, ইনে ডিএনএ বললেও ভালো হতো, যাই হোক এনসিআরটি বলেছে, মেনে নিচ্ছি ইন এ ক্রোমোজোম অর প্লাজমিড দেয়ার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যেটা তখন বলছিলাম, কল্ড অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে পলিসিস্টনিক কোথায় পাওয়া যায়? মনে আছে তো? প্রোক্যারিওটে। আর মনোসিস্টনিক ইউক্যারিওটে। তাহলে তাদের কি হবে না, অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, ওয়ারআই থেকে শুরু হয় রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, যেটা ইনিশিয়েশন করে, নতুন করে বলার দরকার নেই, এটা তো আমরা রেপ্লিকেশন পড়েছি। সেম দেয়ারফোর ফর দ্য মাল্টিপ্লিকেশন অফ এনি অ্যালাইন পিস অফ ডিএনএ, যে কোনো বাইরের বা বহিরাগত ডিএনএতে মাল্টিপ্লিকেশন করতে গেলে ইন দ্য অর্গানিজম এটার কী ধর নিডস to be a part of chromosome which has a specific sequence known as origin of replication, that is AT ridge region. কারণ AT ridge region দুটো হাইড্রোজেন বন্ড অত তাড়াতাড়ি খুলবে, আগেও বলেছিলাম সেটাই। সেই জন্য কোনো ফরেন ডিএনএকে যদি আমার সেই ফরেন ডিএনএ যদি জিন অফ ইন্টারেস্ট হয়, সেটা যদি ইনসুলিন হয়, সেটা যদি হিরোডিন হয়, সেটা যদি অন্য কোনো জিন থেরাপি প্রোডাক্ট হয়, যে কোনো কিছু হতে পারে, তাহলে কি করবো না, সেই যে জিন অফ ইন্টারেস্টকে যদি আমাকে ফরেন ডিএনএকে ঢুকতে, তাহলে আমাকে ঢুকতে হবে কি, ক্রোমোজোমের পার্ট হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে ক্রোমোজোমের পার্ট হিসেবে থেকে অরিজিন অফ রেপ্লিকেশন স্থানে আমাকে যুক্ত করে দিতে হবে। তাই বায়োটেকনোলজিস্টরা তাই করেন। দাস অ্যান অ্যালেন ডিএনএ ইজ লিঙ্কড উইথ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন। দেখো একটা ঘটনা, এই লিঙ্কটা যে অরিজিন অফ রেপ্লিকেশানে সবসময় এটা কোনো কথা নেই, মানে এনসিআরটি যে অরিজিন অফ রেপ্লিকেশনে অ্যালেন ডিএনএ যুক্ত হয়েছে, এইটা যখন লিখেছে তোমার মাথায় এটা ঢুকিয়ে রাখো, লাইন কিন্তু আসবে, তোমার মনে হয় একটা অরিজিন অফ রেপ্লিকেশনই, তাহলে ওইটাকে ঢোকাচ্ছে কেন, অন্য জায়গায় তো ঢোকাতে পারে। হ্যাঁ, অন্য জায়গা হবে, কোনো এক জায়গায় জিন আছে, সেই জিনটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমি পোস্ট করতে পারি, কিন্তু এখানে যেটা বলেছে সেটা ভালো করে বোঝো। দাস অ্যালেন ডিএনএ ইজ লিঙ্কড উইথ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, মানে এখানে কি বলছে, রেপ্লিকেশন করার জন্য কথাটা বলা হচ্ছে। সো দ্যাট দ্য অ্যালেন পিস অফ ডিএনএ ক্যান রেপ্লিকেট অ্যান্ড মাল্টিপ্লাই ইটসেলফ ইন দ্য হোস্ট অর্গানিজম। তাহলে
বাইরের থেকে আসা ডিএনএ, অ্যালেন ডিএনএ, প্যাসেঞ্জার ডিএনএ, ফরেন ডিএনএ যাই বল না কেন, সে যখনই হোস্টের অরিজিন অফ রেপ্লিকেশন পয়েন্টে যুক্ত হয়ে গেল, সে কিন্তু হোস্টে সমস্ত এনজাইম ব্যবহার করে সে কিন্তু রেপ্লিকেট করে যাচ্ছে, মানে ডাবলিং হয়ে যাচ্ছে। দিস ক্যান অলসো বি কল্ড ক্লোনিং। তাহলে যখন ক্লোন কাকে বলে? ক্লোন হচ্ছে কি, যে মেইনলি আমরা জানি কি আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যে জীব উৎপন্ন হয় তাদের বলা ক্লোন, পরিষ্কার কথা। তারপর তারা হুবহু এক দেখতে হয়, সেই জন্য এই ক্ষেত্রেও একরকম হবে বলে সেই জন্য ক্লোনিং কথাটা ব্যবহার করা হয়েছে। তো ক্লোনিং অর মেকিং মাল্টিপল আইডেন্টিক্যাল কপিস, অনেকগুলো আইডেন্টিক্যাল একই রকম কপিস অফ এনি টেমপ্লেট ডিএনএ, যে কোনো টেমপ্লেট ডিএনএকে ব্যবহার করে এরকম তৈরি করা সম্ভব। নেক্সট, দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ দ্য কনস্ট্রাকশন অফ অ্যান আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল। কি বলছে? দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট অফ দ্য কনস্ট্রাকশন অফ অ্যান আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট মলিকুল, প্রথম যেটা তৈরি হয়েছিল সেটা সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এবার এইখানে যে আলোচনাটা করব সেটা সালমোনেলা টাইফিমোনিয়াম, একটা ব্যাকটেরিয়া, ঠিক ইশ্চেরিয়া কোলাইয়ের সমগোত্রীয় ব্যাকটেরিয়া, সেই জন্য এদের সঙ্গে সম্পর্কটা খুব গভীর, খুব কাছাকাছি। দ্য কনস্ট্রাকশন অফ ফার্স্ট, দেখো ইশ্চেরিয়া কোলাই আমরা বেশি ব্যবহার করি, কিন্তু প্রথম যেটা হয়েছিল সেটার মধ্যে অফ রিকম্বিনেন্ট ডিএনএ আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছিল, ইমার্জ ফ্রম দ্য পসিবিলিটি অফ লিঙ্কিং, লিঙ্কিং মানে যুক্ত করলো, এ জিন, একটা জিন যুক্ত করলো, এনকোডিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উইথ এ নেটিভ প্লাজমিড অফ সালমোনেলা টাইফিডাম। আগে বলি প্লাজমিড কাকে বলে। প্লাজমিড হচ্ছে অটোনোমাসলি রেপ্লিকেটেড সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ক্লিয়ার? নিজে নিজে রেপ্লিকেশন হতে পারে, কার দরকার হয় না, তার কোষের জিনোমের প্রয়োজন নেই, কারণ তার নিজস্ব অরি আছে। ক্লিয়ার? তো এখানে কি বলা হলো, যে সালমোনেলা টাইফিডামের যে রিকম্বিনেন্ট ডিএনএটা লিঙ্ক করা হয়েছিল একটা জিনের দ্বারা, সেই জিনটাতে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, ক্লিয়ার হয়েছে, যে জিনটা আনা হয়েছিল, লিঙ্ক করা হয়েছিল, মানে ফরেন ডিএনএ, এটা হচ্ছে কি ফরেন ডিএনএ, লিঙ্কিং এ জিন, এই এ জিন এটা হচ্ছে ফরেন ডিএনএ। কোথার থেকে আনা হয়েছে? অন্য একটা ব্যাকটেরিয়ার থেকে আনা হতে পারে, অন্য কোনো জীব থেকে আনা হতে পারে, সেটা কিন্তু বলা নেই, আমরা ধরে নিচ্ছি ইশ্চেরিয়া কোলাই থেকে আনা হয়েছে। ঠিক আছে? এবং সে জিনটা হচ্ছে কি একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল। ক্লিয়ার হয়েছে? না বুঝলে আবার বলছি, দ্য কনস্ট্রাকশন অফ ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ ইমার্জ ফ্রম দ্য পসিবিলিটি অফ লিঙ্কিং এ জিন, এনকোডিং, লিঙ্কিং করলো জিনটাকে, এনকোডিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট উইথ নেটিভ প্লাজমিড অফ, দ্য নেটিভ প্লাজমিডটা কার? সালমোনেলা টাইফিডাম। আর যে জিনটা তো লাগানো হলো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে, এরকম বাইরের ফরেন জিন। ক্লিয়ার? স্ট্যানলি কোহেন, এখানে কেন লিখেছি প্লাজমিড ভেক্টর বলতে পারো? কারণ স্ট্যানলি কোহেন প্লাজমিডটা আবিষ্কার করেছিলেন, আর হার্ভার্ড ওয়ার মানে রেস্ট্রিকশন এনজাইম, সেই জন্য এটা লেখা, আর কিছু না। কিন্তু যাতে তোমাকে, আমি তোমার মাথায় হ্যামারিং করছি যাতে তুমি মনে রাখতে পারো। স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্ভার্ড ওয়ার কী করেছে? অ্যাকমপ্লাইজ ইন 1972, ভেরি ইম্পর্টেন্ট, সালটা মনে রাখো, বেশি দিনের ঘটনা নয়। বাই আইসোলেটিং মানে আলাদা করলো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আলাদা করলো, বাই কাটিং এ পিস অফ ডিএনএ ফ্রম এ প্লাজমিড হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর কনফারিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। কি বলতে চাইলো এখানে? এখানে যেটা বলতে চাইলো যে স্ট্যানলি কোহেন, হার্ভার্ড ওয়ার
এনারা দুজন 1972 সালে কি করেছিল, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে কেটে আলাদা করেছিল, ঠিক আছে, কাটিং আউট এ পিস অফ ডিএনএ ফ্রম এ প্লাজমিড, একটা প্লাজমিড থেকে কেটে আলাদা করেছিল, যেটা কি তৈরি করতে পারতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, যে জিনটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ভালো করে বোঝো, কিন্তু এখানে যদি বোঝার অসুবিধা হয় তাহলে গন্ডগোল হয়ে যাবে। এইটুকু অবধি বুঝতে পারলে কিনা দেখো এই লাইনটুকু। তাহলে হার্বার্ট বোয়ার এবং স্ট্যানলি কোহেন 1972 সালে একটা প্লাজমিড থেকে একটা পিস অফ ডিএনএকে কেটে আলাদা করেছিল, যে পিস অফ ডিএনএর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল। ক্লিয়ার? দ্য কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন, তার মানে কি প্যালিন্ড্রোমিক অবস্থা, বিকাম পসিবল উইথ দ্য ডিসকভারি অফ সো কল মলিকুলার সিজার। আণবিক কাঁচি বা মলিকুলার আণবিক চাকু বলে অনেক সময়, মলিকুলার নাইফ, দ্যাট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই যে কেটে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে আলাদা করেছিল, সেটা পসিবল হয়েছিল একটাই কারণে, কারণ তখন মলিকুলার সিজার রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম মেনলি যদি বলা হয়, রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এখানে এইটুকু বললে আরও ভালো করতো এনসিআরটি। ওই যে এনসিআরটি সবটুকু বলবে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, কারণ এন্ডোনিউক্লিয়াস শুধু হবে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম সে স্পেসিফিক লোকেশনকে চিনতে পেরেছে, প্যালিন্ড্রোমিক শিকরণকে চিনতে পেরেছে, সেই জন্যই কেটে তাকে আলাদা করে নিয়ে আসতে পেরেছে। ক্লিয়ার? এবার কি হলো, দ্য কাট পিস অফ ডিএনএ ওয়াজ দেন লিঙ্কড উইথ দ্য প্লাজমিড। কার প্লাজমিড? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন প্লাজমিড? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আগে বুঝতে হবে। আবার আগে ফিরে যাচ্ছি, এখানে কি বলল, যে ওনারা যে কেটেছেন 1972 সালে, কাটিং ডিএনএ পিস অফ প্লাজমিড রেসপন্সিবল। তাহলে এই যে প্লাজমিডটা কেটেছে, সেই প্লাজমিডটা এই কাট অফ পিএনটা যেটা এনেছে, সেটা অন্য একটা অর্গানিজমের প্লাজমিডে কিন্তু প্রবেশ করালো, অন্য একটা অর্গানিজমের প্লাজমিডে প্রবেশ করালো। ভালো করে বোঝো, কাট পিস অফ ডিএনএ মানে যেটার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল, সেটা লিঙ্ক করা হলো আরেকটা প্লাজমিডের মধ্যে। দিস প্লাজমিড অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর। তার মানে আগেরটা ভেক্টর নয়, আগেরটার থেকে আমি জিন নিয়েছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিস অফ ডিএনএ মানে ফরেন ডিএনএ নিয়েছি, এবং এটার সঙ্গে যুক্ত করলাম, এটাকে ইন্ট্রোডিউস করাবো হচ্ছে কোনো হোস্টের সঙ্গে। ক্লিয়ার? সেই জন্য সে ভেক্টর। দিস প্লাজমিড ডিএনএ অ্যাক্ট অ্যাজ ভেক্টর টু ট্রান্সফার এ পিস অফ ডিএনএ অ্যাটাচ টু ইট। এর সঙ্গে যুক্ত যে ডিএনএ অ্যাটাচ আছে, সেটাকে আমি ট্রান্সফার করব। কীভাবে না, মসকুইটো, ম্যালেরিয়া প্যারাসাইটের মসকুইটোর উদাহরণ এখানে দিয়েছে, ভালো উদাহরণ দিয়েছে। দ্য মসকুইটো অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসেক্ট ভেক্টর টু ট্রান্সফার দ্য ম্যালেরিয়া প্যারাসাইট ইনটু হিউম্যান বডি। ইন দ্য সেম ওয়ে a plasmid can be used as vector to deliver the alien piece of DNA অর্থাৎ gene of interest into host organism। ক্লিয়ার আছে? একদম কোনো জায়গায় যেন বুঝতে অসুবিধা না, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন করবে। The linking of antibiotic resistant gene with the plasmid vector become possible with the enzyme DNA ligase। তার কাজ কি? which act on cut DNA molecule and join their ends। তাহলে কি করেছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে কেটেছে কে? রেস্ট্রিকশন এনজাইম। আমি একটু এখানে একটু দেখানোর চেষ্টা করি। মনে করো এটা একটা ডিএনএ ছিল, এর সিকোয়েন্স ছিল GAATTC। তাহলে এখানে GAATTC 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম। তাহলে এই যে প্যালিন্ড্রোমিক কাকে বলে? পরে আমরা যেমন মালায়ালাম, হিন্দি বাংলা বলে যে ডালডা,
ম্যাডাম, MADM, মানে তুমি একই সিকোয়েন্স একদিক দিয়ে যেমন পড়লে ঠিক সেই সিকোয়েন্স পিছন দিক দিয়ে পড়লে সেম করতে হবে। যেমন 5' to 3' যদি এই লাইনটা পড়ি তাহলে কী পড়বো, GAATTC, আর এদিক দিয়ে 5' to 3' যদি আমরা এদিকে যাই তাহলে GAATTC। ক্লিয়ার? এটা এদিক দিয়ে এদিকে GAATTC। এটাকে আমরা কাটলাম কি দিয়ে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, দ্যাট ইজ ইকো R1, ইকো R1 সম্বন্ধে পরে করব। এরা কাটে নির্দিষ্ট সিকোয়েন্সে, কি না জি আর এর মাঝখানে কাট লাগাবে, আর এখানে কাট লাগাবে। তাহলে বলেছিলাম কি, এরা দুটো ফসফোডাইএস্টার বন্ডকে কাট লাগায়। তাহলে কি করলো না, কাট লাগিয়ে কি করলো, হ্যাঙ্গিং তৈরি করে ফেললো। GCTAG, আর এখানে তৈরি করলো AATTC, আর এখানে G। এই যে হ্যাঙ্গিং, এইগুলোকে বলা হচ্ছে স্টিকি এন্ড, কারণ হাইড্রোজেন বন্ডগুলোকে পরপর আবার যুক্ত করা যাবে। এই যে রেস্ট্রিকশন এনজাইম, এটাকে কাট লাগালো। এবার এইখানে ফসফোডাইএস্টারকে যুক্ত করবে কে না, লাইগেজ, ডিএনএ লাইগেজ। ক্লিয়ার? ডিএনএ লাইগেজ এনজাইম, সেটাই বলা হচ্ছে। দ্য লিঙ্কিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন উইথ দ্য প্লাজমিড ভেক্টর বিকেম পসিবল with the enzyme DNA ligase, which acts on cut DNA molecules and join their ends. This makes a new combination of circular autonomously replicating DNA created in vitro, এটা আমরা ল্যাবরেটরি করছি in vitro, and is known as recombinant DNA. তাহলে যখনই আমরা এটা করছি, এই যে কাট লাগিয়েছি, এই কাটের এখানে যদি অন্য জায়গার থেকে কোনো একটা জিন আনতাম, সেটা এখানে ঢুকে যেতে পারতো, সেম সিকোয়েন্স যদি হতো, তার জিন লেগে যেত। যেমন মনে করো এটা কোথাও থেকে এরকম একটা জিন এনেছি, তাহলে এখানে সেই জিনটা ছিল, এবং এইখানে মনে করো সেই সেম সিকোয়েন্স GAATTC যদি থাকতো, তখন এখানে জি নেই, এখানে শুধু, আর এখানে জি থাকতো, আবার এইখানে জি থাকবে, এইখানে ওই সি যে থাকবে, নিঃসন্দেহে এটা এর মাঝখানে জুড়ে যেতে পারতো। তখন কি হলো, যে নর্মাল যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে নন রিকম্বিনেন্ট, আর পরবর্তী যেটা ঢুকলো সেটা রিকম্বিনেশন হলো। হোয়েন দিস ডিএনএ ইজ ট্রান্সফার ইন্টু এস্টেরিয়া কোলাই, এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে যখন এস্টেরিয়া কোলাই, ব্যাকটেরিয়াম ক্লোজলি রিলেটেড টু সালমোনেলা, এই দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে ক্লোজলি রিলেটেড টু সালমোনেলা। হোয়েন দিস ডিএনএ ইজ ট্রান্সফার ইন্টু ই কোলাই, a bacterium closely related to Salmonella, it could replicate using new host DNA. হোস্ট বলতে কে এখানে, যে নতুন যে কোষটার মধ্যে ঢোকানো হয়েছে, হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম। হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম নিলে পরে কী হবে, পরপর হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হয়ে যাবে, ডিএনটি পিসগুলো পরপর যুক্ত করে দেবে, এই তো। এবং এনজাইম অ্যান্ড মেক মাল্টিপল কপিজ, এবং অনেক কপি তৈরি করবে। দ্য অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই কপি অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ইন ইকোলাই ওয়াজ কল্ড ক্লোনিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইন ইকোলাই। তাহলে কী হলো না, যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল সেই অ্যালেন ডিএনএতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল, সেই জিনটা কেটে আমরা ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিলাম, ভেক্টরটাকে পরবর্তীতে তোমার ইকোলাইয়ের মধ্যে ঢোকালাম, ইকোলাই মাল্টিপ্লাই করলো, আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রচুর পরিমাণে বেড়ে গেল। দেয়ার আর 3 বেসিক স্টেপ ইন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। 3টে বেসিক স্টেপ নিতে হয়, যার উপরে জিএমও, যেটি মনে রেখো, জিএমও
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশান অফ ডিএনএ, তুমি কোন ডিএনএটা তোমার জিন অফ ইন্টারেস্ট, আইডেন্টিফিকেশান অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন। ডিজায়ারেবল জিনকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেটাকে প্যাসেঞ্জার ডিএনএ বলা যায়, ফরেন ডিএনএ বলা যায়, জিন অফ ইন্টারেস্ট বলা যায়, অ্যালেন ডিএনএ বলা যায়, ডিএনএ অফ ইন্টারেস্ট বলা যায়, এতগুলো নাম বলা যায়। তাহলে জিন অফ ইন্টারেস্ট ডিজায়ারেবল জিনকে কতগুলো নামে ব্যাখ্যাত করা যায়। তাহলে প্রথমে ডিজায়ারেবল জিনের ডিএনএটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কী করতে হবে, ইন্ট্রোডিউস ইন্টু আইডেন্টিফাইড ডিএনএ ইন্টু হোস্ট। এই যে আইডেন্টিফিকেশন, এর মাঝখানে আরেকটা স্টেজ আছে, আইডেন্টিফাই করলেই হবে না, সেটা কাট করতে হবে। যাই হোক, সেটা বলেনি। তো কাট করে তারপরে হোস্টের মধ্যে প্রবেশ করাতে হবে। মানে এনসিআরটি খুব সংক্ষেপে বলে যায় মেইন পয়েন্টগুলোকে। নেক্সট হচ্ছে মেনটেনেন্স। মেনটেনেন্স আর কিছুই না, বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। মেনটেনেন্স ইন্ট্রোডিউস ডিএনএ ইন দ্য হোস্ট অ্যান্ড ট্রান্সফার অফ দ্য ডিএনএ ইন্টু ইটস প্রোজেনি। ক্লিয়ার? এই তিনটে স্টেপ। প্রথম হচ্ছে কি, আইডেন্টিফিকেশন করতে হবে ডিজায়ার জিনকে, তারপর সেই ডিজায়ার জিনটাকে কাট করে নিয়ে সেটাকে আমরা হোস্টের মধ্যে ডিজায়ার ডিএনএটাকে ঢুকিয়ে দেবো, তারপর সেটাকে মেনটেনেন্স করবো, মানে কি ক্লোনিং করব, তারপরে তার যা যা যাবতীয়, যাতে মাইক্রোবিয়াল ফ্রি হয়, সব কিছু হয়, কোনো অসুবিধা না হয়, প্রচুর প্রোডাকশন হয়, যেটা স্টেরাইল কন্ডিশন হবে। তারপর বায়ো ইঞ্জিনিয়ারিং প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা ডিএনএটাকে পরপর জেনারেশন আফটার জেনারেশন তৈরি করব। টুলস অফ রেকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, কি কি টুলস লাগবে? যেমন একটা মনে করো খাট তৈরি করতে গেলে হাতুর, বাটাল, বিভিন্ন রকম স্ক্রুড্রাইভার, প্রচুর জিনিস টুলস লাগে না? সেরকম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তৈরি করতে গেলে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে অনেকগুলো টুলস দরকার। তার মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং or recombinant DNA technology algeny can be accompanied by some keys tools. প্রধান টুল, রেস্ট্রিকশন এনজাইম, দ্যাট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। মনে রাখে যে রেস্ট্রিকশন এনজাইম বলতে চাইছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এটা আমাদের ধরে নিতে হবে। এরা কী করে? কাট ফসফোস্টার বন্ড। মেইনলি আমি এখানে ফসফেটের লিখি, অনেক যে ফসফোডাইস্টার লিখি, মেইনলি কী করে যে এই যে ফসফেটের এই দিকে একটা তাহলে তো এই জায়গাটা কেটে দেয়, এই জায়গাটা কেটে দেয়। তো এই যে জায়গা কাটে, সেই কাটার কাজটা কী করে? রেস্ট্রিকশন এনজাইম। পলিমারাইজেশন এনজাইম লাগবে, মাল্টিপ্লাই করবে কি কাট ডিএনএ, যে ডিএনএ কাটলাম সেটাকে তো পলিমারাইজ করতে হবে, মানে বহু কপি তৈরি করবে, তাহলে পলিমারেজ এনজাইম দরকার হবে। নেক্সট হচ্ছে ডিএনএ লাইগেজ দরকার হবে, সেটা কি করবে না এই জয়েন করে দেবে ফসফোস্টার বন্ডস, মানে যদি বলি যে টু সাইডের দুদিকেরই ফসফেটের বন্ডকে আবার লাইগেজ করে দেবে, মানে গ্লু, আঠা, এটাকে বলা হয় মলিকুলার গ্লু। আঠা। ভেক্টরস কি ইন্ট্রোডিউস দ্য ফরেন ডিএনএ ইন্টু হোস্ট। তাহলে ভেক্টরের কাজ হচ্ছে কি বাইরের যে ডিএনএটা আছে সেটাকে বহন করে নিয়ে হোস্টে নিয়ে যাবে। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে হোস্ট অর্গানিজম, যার সঙ্গে সে প্রোভাইড মিডিয়াম দেবে, মানে তার মধ্যে লালন পালন হবে ফরেন ডিএনএটা ফর রিকম্বিনেন্ট ডিএনএ। তার জন্য দ্যাট ইজ হোস্ট ইজ লাইক এ লিভিং মেশিন হিসাবে কাজ করবে, জীবন্ত মেশিন। সাম অফ দিস ইন ডিটেলস আর এস ফলো। এবার আমরা কয়েকটা এখানে আলোচনা করছি। প্রথম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমস, দ্যাট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট। ইন 1963, মনে রেখো কিন্তু পরপর বলে এসছি, কিন্তু একদম প্রথম থেকে শুরু হয়ে পরপর যে আবিষ্কারগুলো এসছে, 1944 সালে কি, 1926 সালে কি, হ্যাঁ, এরকম পরপর যে এগুলোর নাম, বিজ্ঞানীর নাম, তার আবিষ্কার এরকম করে লিখে রাখবে খাতায় পরপর। ইন 1963, 2 enzymes responsible for restricting the growth of bacteriophage. Bacteriophage হচ্ছে একটা ভাইরাস আক্রমণ করে ব্যাকটেরিয়াকে, এবং ব্যাকটেরিয়াকে রেস্ট্রিক্টেড মানে ব্যাকটেরিওফাজকে বাধা দেওয়ার জন্য 2টো এনজাইম যে আছে ইকোলাইতে, সেটা কিন্তু আইসোলেট করা হয়। ইন 1963, the 2 enzymes responsible for restricting the growth of bacteriophage. ব্যাকটেরিওফাজ কাজে বলে যে ফাজ, মানে এগুলোকে কলিফাজও বলা হয়, মেনলি হচ্ছে এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে,
ব্যাকটেরিওফাজ 3 রকম, T2 মানে 1 থেকে 7 অবধি হয় আমি জানি, তো T2 T4 T6 এই জোরগুলোকে আমরা ধরি। এই ফাজ এরা আক্রমণ করে ইকোলাইতে, সেই দুটো এনজাইম আবিষ্কার করা হয়। কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, কিন্তু খুব ভালো করে মনে করে, দুটো এনজাইম আবিষ্কার করা হয় কোন সালে? এই সালে। দুটো এনজাইম কি কি? ওয়ান অফ দিস অ্যাড মিথাইল গ্রুপস। কার কোথায় মিথাইল গ্রুপ টু ডিএনএ কোথায় যুক্ত করবে? ফরেন ডিএনএ, যাকে চিনতে পারবে না তার ডিএনএতে মিথাইল গ্রুপ যুক্ত করে দেবে। ক্লিয়ার? খবরদার, রিসিরেকুলার নিজের ডিএনএকে চিনতে পারে, সেই জন্য তার কোনো ক্ষতি করে না, কিন্তু ফরেন ডিএনএ তার যদি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স না চিনতে পারে তখন তাকে ইনঅ্যাক্টিভ করার জন্য মিথাইল গ্রুপ অ্যাড করে দেবে। তার জন্য একটা এনজাইম আছে মিথাইল ট্রান্সফারেজ এনজাইম, যেটা ব্যাকটেরিয়ার আগের থেকেই ছিল। এটা কি করবে? ইনঅ্যাক্টিভ দ্য ভাইরাল ডিএনএ বাই ডিএনএ মিথাইল ট্রান্সফারেজ এনজাইম হোয়াইল আদার কাট ডিএনএ। সেটা কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। লেটার ওয়াজ কল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করবে? তার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স চিনতে পারবে এবং কাটতে পারবে। আসলে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো সেলফ ডিফেন্স নেই। আমাদের যেমন আছে, আগেই বলছিলাম যে অ্যান্টিবায়োটিক ফর্মেশন নেই আমাদের, আরবিসি ডব্লিউবিসি লিম্ফোসাইট এগুলো কী করে না, খেয়ে ফেলতে পারে, কিন্তু ও একটা কাজই করতে পারে, ও ডিএনএটাকে চিনতে না পারলে মিথাইলেশন করবে, আর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যদি চিনতে পারে তাহলে তাকে মেরে ফেলবে। এইরকমভাবে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু মারা যায়, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিওফাজ আছে তারা অত্যন্ত বেশি চতুর, তারা কিন্তু এই দুটোর একটাকেও কাজ করতে দেয় না, যার জন্য ইকোলাই বা অন্য অন্য ব্যাকটেরিয়াগুলো আক্রান্ত হয় এবং তাদের ব্যাকটেরিওফাজের লাইফ সাইকেল কমপ্লিট করে। দ্য ফার্স্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোক্রিন হচ্ছে HIN2। HIN2 হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এটা হচ্ছে একটা ল্যাম্বডা ফাজ বা কলিফাজ, ঠিক আছে? স্টার মানে এটা আমি তোমাদের এক্সট্রা জানিয়ে রাখছি। তাহলে ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোক্লিয়াস কী ছিল? HIN2। এই যে টুটা কিন্তু মেইনলি হচ্ছে রেস্ট্রিকশনের 3 টাইপস। এগুলো কিন্তু টাইপ নয়, কিন্তু এটা হচ্ছে অর্ডার, কোন অর্ডারে পরপর মানে সিকোয়েন্সে তৈরি হয়েছে। ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, এগুলো আমি দিয়ে দেবো তোমার হচ্ছে এক্সট্রা যে নোট তাতে পাবে। হ্যাঁ, ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, এখানে তো এনসিইআরটিতে নেই, সেই জন্য মধ্যে দিও নি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস HIN2, তাহলে এটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি হুজ ফাংশনিং ডিপেন্ডেড অন এ স্পেসিফিক ডিএনএ নিউক্লিয়েট সিকোয়েন্স অ্যান্ড আইসোলেটেড। কোন সাল? 1970। অ্যান্ড ক্যারেক্টারাইজ আফটার 5 years। 1970 আবিষ্কার হয়ে তার 5 বছর পরে এটা ক্যারেক্টারাইজ করা হয়েছিল। এবার যে সিকোয়েন্সটা কী ছিল HIN2 এর, সেটা আমি একটু দিয়ে দিয়েছি বোঝার জন্য। কী ছিল? GTGCAC। তার মানে কি? প্যালিন্ড্রোম করতে গেলে এর কিন্তু একটা দিয়েছি, GTGCAC, এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক। এটা একটা সিকোয়েন্স ছিল। আরেকটা এর সিকোয়েন্স হচ্ছে GTTAAC, তার মানে CAATTC। ক্লিয়ার? তাহলে HIN2 এর যে সিকোয়েন্স সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, দেখো। তাহলে আবার বলছি লাইনটা, ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোক্রিন HIN2 হুজ ফাংশনিং depended on the specific DNA nucleotide sequence was isolated and characterized 5 years later. HIN2 always cut DNA molecules at a particular point. কোন জায়গায় কাটবে? তাহলে ওই সিকোয়েন্সের মাঝখানে কাটবে। বাই রিকগনাইজিং এ স্পেসিফিক সিকোয়েন্স অফ 6 বেস পেয়ার, ওই যে আগের বেস পেয়ারগুলো দেখেছি, সেই 6 বেস পেয়ারের মধ্যে কাটবে। This specific base sequence is known as restriction sequence, that is palindromic for HIN2. Beside HIN2, today we know very very important কত 900 restriction endonuclease enzyme। কি লেখা আছে এনসিইআরটিতে? আছে restriction enzyme। আমরা ওরা একটু ভুল করেছে বা ভুল চাপে যে করেই হোক,
রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কত 900টা আছে, কতগুলো প্রজাতির থেকে পাওয়া গেছে, দ্যাট হ্যাভ বিন আইসোলেটেড ফ্রম দ্য ওভার 230 স্ট্রেন অফ ব্যাকটেরিয়া ইচ অফ হুইচ রিকগনাইজ ডিফারেন্ট রিকগনাইজ এবং প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্সকে রিকগনাইজ করতে পারে। নেক্সট, নেমিং অফ এনজাইম। এনসিআরটিতে কিন্তু এইভাবে আমি যেভাবে যেভাবে মানে ভাগ ভাগ করে লিখে দিয়েছি, এনসিআরটি তো গদ্যরা লেখা, সেগুলোকেই আমি তোমার পড়ার সময় সুবিধা যাতে হয় সেই জন্য কিন্তু ভাগ ভাগ করে লিখে দিয়েছি। নামকরণ কীভাবে করা যায়, দ্য কনভেনশন অফ নেমিং অফ দিস তোমরা জানো অনেকেই, তবু আমি বলছি। দ্য ফার্স্ট লেটার, প্রথম লেটারটা কি জেনাস থেকে আসে, যেমন ইকো আর1, CO, তাহলে ইকো জেনাস ইচেরিয়া কোলাই, আর কোলাই হচ্ছে স্পিসিস। আর1 মানে রোমান ওয়ান এক বলি, কিন্তু আসলে তোমার হচ্ছে কী বলে, রোমানটা কিন্তু হচ্ছে রোমান ওয়ার্ড, ওয়ানটা হচ্ছে রোমান ওয়ার্ড, কিন্তু এটা মনে রাখবে। আরটা হচ্ছে একটা স্ট্রেন, কোন স্ট্রেন থেকে পাওয়া গেছে, আর রোমানটা হচ্ছে অর্ডার, কোন সিকোয়েন্সে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোন সিকোয়েন্সে এটা তৈরি হচ্ছে, মানে একটা ফার্স্ট সিকোয়েন্সে তৈরি হয়েছে। পড়ি তাহলে বুঝতে পারবে। ফার্স্ট লেটার ইজ জেনাস, সেকেন্ড 2 লেটার্স ইকোলাইয়ের স্পিসিস, কোলাই COLI, কো, ইন প্রোক্যারিওট সেল, প্রোক্যারিওট সেলের ক্ষেত্রে, ফ্রম হুইচ দে ওয়ার আইসোলেটেড, যেখান থেকে তারা ভাগ করা যায়। এক্সাম্পল, ইকো আর1 কামস ফ্রম ইচেরিয়া কোলাই RY13, মানে স্ট্রেনটা কি RY13, ঠিক আছে। ইন ইকো আর1 দ্য লেটার R ইজ ড্রাইভ ফ্রম দ্য নেম অফ স্ট্রেন সেরোটাইপ, একে সেরোটাইপও বলা যায়, মানে অনেকগুলো গ্রুপের মধ্যে কোনটাকে বাছা হয়েছে তাকে বলা হয় সেরোটাইপ। তাহলে স্ট্রেন, অনেকে সিনোটাইপ বলে, সিনোটাইপ নয়, কথাটা হচ্ছে সেরোটাইপ। সেরোটাইপ হচ্ছে অনেকগুলো একই গ্রুপের অনেকগুলো স্ট্রেন থাকলে পরে তার মধ্যে থেকে একটাকে বেছে নেওয়াকে, একটাকে আনাকে বলে একটা সেরোটাইপ। আর রোমান নাম্বার ফলোয়িং, তারপরে রোমান নাম্বার নেমস দ্য ইন্ডিকেট দ্য অর্ডার ইন হুইচ দ্য এনজাইমস আর আইসোলেটেড। তাহলে ইকো আর1, আর হচ্ছে কি স্ট্রেন বা সেরোটাইপ, আর 1 হচ্ছে কি ফার্স্ট, প্রথম এটা আইসোলেট করা হয়েছিল এই স্ট্রেনের ব্যাকটেরিয়া দিয়ে। এবং ইকো RY13 স্ট্রেন, তাহলে 8টা হচ্ছে কিন্তু স্ট্রেনটার নামটা কি ভুলো না কিন্তু, RY13, এটা ইকুয়াল টু আর, মানে আর স্ট্রেনটা হচ্ছে RY13, আর আইটা হচ্ছে কি ফার্স্ট, ইকো আর1 আইটা হচ্ছে ফার্স্ট রোমান লেটার। এখানে আমি একটু ভালো করে দিয়েছি, ইকো আর1 ইচেরিয়া কোলাই, আর এই যে RY13 স্ট্রেন, আই হচ্ছে সিকোয়েন্স আর অর্ডার। সেরকম PST1, এগুলো একটু দেখে রাখবে, এগুলো প্রত্যেকটা দেখে রাখবে, প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি এক্সট্রা দিয়েছি এই কারণে, এনসিআরটিতে কিন্তু আছে এই রেস্ট্রিকশানগুলো, এনসিআরটিতে কিন্তু আছে, খবরদার। সেই জন্য এদের পুরো নামগুলো মনে রাখতে হবে। বি পার্টে কি, অ্যাকশন অফ এনজাইম, মানে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম বিলং টু এ লার্জার ক্লাস অফ এনজাইম কল্ড নিউক্লিয়াস, বলেছিলাম নিউক্লিয়াস জানার পরে। দেয়ার আর 2 কাইন্ডস, এক্সোনিউক্লিয়াস কী করে, কাট অফ নিউক্লিওটাইড ফ্রম 5 প্রাইম অর 3 প্রাইম এন্ডস অফ DNA মলিকুল, ক্লিয়ার, এক্সোনিউক্লিয়াস মানে বাইরে দিতে পারবে। অ্যান্ড এন্ডোনিউক্লিয়াস ব্রেক DNA ডুপ্লেক্স অ্যাট এনি পয়েন্ট অফ 1 স্ট্যান্ড অফ ডাবল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট দ্য এন্ড। তার মানে যে কোনো, মানে এন্ডোনিউক্লিয়াস, মানে এটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস বলতে আমি বলছি একটা স্ট্যান্ডকে, এন্ডোনিউক্লিয়াস হচ্ছে একটা স্ট্যান্ডকে কাটবে, ভালো করে বুঝে নাও। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 2টো স্ট্যান্ডকে কাটবে। সেই জন্য কিন্তু আমি ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি যাতে বুঝতে, এন্ডোনিউক্লিয়াস যদি হয়, রেস্ট্রিকশন না হয়, শুধু এন্ডোনিউক্লিয়াস যদি হয় তাহলে কিন্তু একটা স্ট্যান্ডকে কাটবে। এখন কথা হচ্ছে এখানে এনসিআরটি আমার আশা করি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এটাকে বলেনি, তাহলে দ্বিতীয়বারে এটা বলতো না। এক্সোনিউক্লিয়াস রিমুভ নিউক্লিওটাইডস ফ্রম দ্য এন্ড অফ DNA অফ দ্য DNA, whereas এন্ডোনিউক্লিয়াস, তাহলে এই যে এন্ডোনিউক্লিয়াস এটা হচ্ছে রেস্ট্রিকশন, কারণ একে বলছে মেক কাটস দ্য স্পেসিফিক
পজিশন। তাহলে এই যে এন্ডোনিউক্লিয়াস এটা কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা কাটস দ্য স্পেসিফিক পজিশন। এটা কী করবে না, দুটো হেলিক্যালকেই কাটবে। ভালো করে বুঝেছো? তাহলে এক্সোনিউক্লিয়াস এক মাথা থেকে কাটবে 5 প্রাইম বা 3 প্রাইম, এন্ডোনিউক্লিয়াস ব্রেক করবে দুটো স্ট্যান্ডের একটা স্ট্যান্ড মাঝখানে, মানে 3 প্রাইম 5 প্রাইম ছাড়া যে কোনো জায়গায়। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3 প্রাইম 5 প্রাইম ছাড়া তার ভেতরে কাটবে যে কোনো জায়গা না, যেখানে প্যালিন্ডোমিক সিকোয়েন্স আছে, হয় তার মধ্যে বা তার থেকে ধারে কাছে। যেমন টাইপ ওয়ান কাটে হচ্ছে প্রায় 1000 বেস দূর থেকে, ওই জন্য টাইপ 1টা আমরা ইউজ করি না। আর টাইপ 3 কাটে হচ্ছে 24 থেকে 36টা বেস দূরে, সেটাকে আমরা খুব ইউজ করি না। আর টাইপ 2 যেমন ইকো R1, এই টাইপ 2 আমরা ইউজ করি কারণ এরা একদম প্যালিন্ডোমিক সিকোয়েন্সের মধ্যেই কাটে। ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফাংশন বাই ইন্সপেক্টিং দ্য লেন্থ অফ এ ডিএনএ সিকোয়েন্স। ক্লিয়ার? তাহলে শুধু কাটেই না, সে ইন্সপেক্ট করে কোথায় কত বড় লেন্থ ডিএনএ এবং কোথায় প্যালিন্ডোমিক আছে। ওয়ান্স ইট ফাইন্ড দ্য স্পেসিফিক রিজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যখন সে খুঁজে পায় স্পেসিফিক রিজন সিকোয়েন্স, ইট উইল বাইন্ড, তখন সে তার সঙ্গে ডিএনএর সঙ্গে যুক্ত হয়, অ্যান্ড কাট ইচ অফ 2 স্ট্যান্ড। ক্লিয়ার? বলে দিল প্রত্যেকটা স্ট্যান্ডকে কেটে দেবে অফ ডাবল হেলিক্স অ্যাট স্পেসিফিক পয়েন্ট। কোন জায়গায় কাটবে সেটা কিন্তু সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করবে। যেমন GAATTC যদি হয়, GAATTC আমরা দেখেছি কি, GAATTC যদি হয়, GAATTC হয়, তাহলে এই পজিশনে কেটে এই পজিশনে কাটে। ক্লিয়ার? এইভাবে কাটে। এইটা হয়ে যাচ্ছে ওভারহ্যাঙ্গিং একটা পার্ট, আর এটা একটা পার্ট হয়ে যায়। ইন দ্য সুগার ফসফেট ব্যাকবোনস, কোথায় কাটছে? সুগার, দ্যাট ইজ 2 ফসফোডাইস্টার বন্ড। তাহলে দুটো ফসফোডাইস্টার বন্ডের মাঝখানে কেটে দেবে। কোথায় কাটবে সেটা কিন্তু স্পেসিফিক সিকোয়েন্সের উপর নির্ভর করে। কোনোটা ব্লান্টেড হতে পারে, কোনোটা ওভারহ্যাঙ্গিং হতে পারে, হ্যাঁ, ঝুলন্ত অবস্থা থাকতে পারে। ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিকগনাইজ এ স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন ডিএনএ। ক্লিয়ার? তাহলে এরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স চিনতে পারে, সেটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে চিনতে পারে। ডায়াগ্রামটা এনসিইআরটির 11.1 ডায়াগ্রাম। অ্যাকশন অফ রেস্ট্রিকশন এনজাইম ভালো করে দেখে বুঝে নেবে। দ্য এনজাইম কাটস বোথ ডিএনএ অ্যান্ড ডিএনএ স্ট্যান্ড অ্যাট দ্য সেম সাইড। এটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টর ডিএনএ, তাহলে এখান থেকে কাটছে। আর ইকো R1 কাটস দ্য ডিএনএ, তাহলে ইকো R1 আমরা হচ্ছে এনজাইমটা নিয়েছি, এই এনজাইমটা কাটবে। ডিএনএ ডিএনএ বিটুইন বেস কোথায়, জি এবং এর মাঝখানে সিকোয়েন্স, GAATTC ইজ প্রেজেন্ট ইন দ্য ডিএনএ। তাহলে এই অ্যারোটা কিন্তু একটু ভুল জায়গায় দেওয়া আছে, এনসিইআরটিতে দেওয়া আছে, সেরকম সরায়নি। কাটবে কোন সোজা না, এই সোজা কাটবে। ভালো করে দেখো, এই জায়গাটা দিয়ে কাটবে। এই জায়গাটা দিয়ে কাটা উচিত। যাই হোক, যেরকম আছে অ্যারোটা এখন পর্যন্ত সরায়নি, অনেক বছর ধরেই চলছে। তাহলে ইকো R1 আমরা দিলাম, ইকো R1 দিলে এইভাবেই কাটলো। কেটেছে কিন্তু দেখো এখানে কাটেনি, কেটেছে আমি যে জায়গাটা দেখেছি সেখান থেকেই কিন্তু কাটছে। ঠিক আছে? মানে অ্যারোটা আরেকটু সরে আসলে ভালো হতো, এই জায়গাটা সরে আসলে। যাই হোক, তাহলে এইভাবে কাটলো। এটা স্টিকি এন্ড হয়ে গেল। স্টিকি এন্ড মানে ঝুলন্ত, স্টিকি এন্ড। ওভারহ্যাঙ্গিং আইদার 5 প্রাইম অর 3 প্রাইম। এটা 5 প্রাইম হতে হলে এটা 3 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এরকম হবে, আর কিচ্ছু না। তাহলে হতে পারে। এবার ডিএনএ ফ্র্যাগমেন্ট জয়েন্টস, এবার যদি অন্য কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট যদি আনি, এই যে দুটো আনলাম এবং এটাকে জয়েন করে দিলাম, ডিএনএ লাইগেজ অ্যান্ড ডিএনটিপিডস অফ কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ডিএনএ জয়েন্ট বাই হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের দ্বারা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হবে, আর ডিএনএ লাইগেজ কী করবে, ফসফোডাইএস্টার বন্ডকে যুক্ত করে দেবে। ক্লিয়ার হচ্ছে? এই লেখাগুলো কিন্তু আমার এনসিইআরটির না, লাল লেখাগুলো কিন্তু আমি বোঝানোর জন্য লিখেছি। এনসিইআরটির এই কথাগুলো লেখা নেই, তোমার বোঝানোর সুবিধার জন্য।
palindromes কি palindromes are groups of letters that form the same words when read both forward and backward বুঝতেই পারছো মালায়ালাম মালায়ালাম ক্লিয়ার যেদিক দিয়ে পড়ো মালায়ালামই হবে as against a word palindrome where the same word is read in both direction the palindrome in DNA is a sequence of base pair that reads same on the two strand তার মানে 5 prime to 3 prime পড়লে আবার নিচের দিকেও 5 prime to 3 prime পড়তে হবে সেম ওরিয়েন্টেশন রিডিং ইজ কিপ সেম 5 prime to 3 prime পড়বো আবার নিচেরটা 3 prime to 5 prime পড়বো না তাহলে ভুলে যাবে 5 prime to 3 prime যদি উপরটা পড়ি নিচেরটা তাহলে পড়বো যে 5 prime to 3 prime তাহলে সেম হবে ফর এক্সাম্পল দ্য ফলোইং সিকোয়েন্স রিডস দ্য সেম on the two stand 5 prime to 3 prime direction this is also true read in 3 to 5 prime তাহলে কি বলছে যে এই যে GAATTC যখন এদিক দিয়ে আসে GAATTC and GAATTC যদি আমরা উল্টো করি যেমন বলেছে 3 prime তাহলে CTTAAG তাহলে এখান থেকে পড়তে হবে CAATTG তাহলে কাটলো কোথায় জি আর এর মাঝখানে কাটলো ইকো R1 এনজাইম তাহলে দুটোকে কেটে আলাদা করে দিল ক্লিয়ার দুটোকে কেটে আলাদা করে দিল রেস্ট্রিকশন এনজাইমস কাট দ্য স্ট্যান্ড অফ ডিএনএ এ লিটল বিট অ্যাওয়ে কি বলছে খানিকটা দূরত্বে ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্যালিন্ড্রোমিক সাইট বাট বিটুইন দ্য সেম two bases on the opposite strand ঠিক আছে অপোজিট স্ট্যান্ডের একদম সেম হবে দুটো বেস দুটো যে স্ট্যান্ড হবে তার ঠিক একই রকম দুটো ক্ষেত্রে দিস লিভস এটা কি ছেড়ে যায় বা দেখা যায় সিঙ্গেল স্ট্যান্ডার্ড পোর্শন অ্যাট দ্য এন্ডস একটা স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে তাই না আমরা তো আগেই দেখলাম যে এই যে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেছে কাটার পরে এখানে কি হয়েছে এইটুকু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেছে আবার এটাও সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেছে সেই কথাটাই কিন্তু এখানে বলল লিভ দ্য দিস লিভস সিঙ্গেল স্ট্যান্ডার্ড পোর্শন অ্যাট দ্য এন্ডস দেয়ার আর ওভারহ্যাঙ্গিং স্টেচেস কল্ড স্টেক যেহেতু 18 প্রান্ত কেন তৈরি হলো না তারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়েছে হাইড্রোজেন বন্ড নিয়ে বসে আছে অর্থাৎ তারা 18 প্রান্ত আরেকটা ওরকম পেলেই সে ধরে নেবে অন ইচ স্ট্যান্ড অ্যাবভ ফিগার আগের ফিগারে যে দেখানো হয়েছে দিজ আর নেমড সো এটা এইভাবে নাম করেছে বিকজ দে ভেরি ইম্পর্টেন্ট দে ফর্ম হাইড্রোজেন বন্ড স্টিকেন কেন হাইড্রোজেন বন্ড উইথ দ্য কমপ্লিমেন্টারি কাট কাউন্টার পার্টস তারপরে এদিকে যদি এ হয় অপোজিটের টি অপেক্ষা করছে তার সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হওয়ার জন্য ক্লিয়ার দিস স্টিকিনেস অফ দ্য এন্ডস ফ্যাসিলিটেট দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম অফ ডিএনএ তারপরে ডিএনএ লাইগেজ সেইটাকে জুড়ে দেবে রেস্ট্রিকশন এন্ডোলিকেজ আর ইউজড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় টু ফর্ম রিকম্বিনেন্ট ডিএনএ ক্লিয়ার রিকম্বিনেন্ট ডিএনএ যেমন তৈরি করা হয় ব্যবহার করা হয় which are composed of DNA from different source or genome তাহলে বিভিন্ন সোর্স থেকে তাদের নেওয়া হয় মানে প্যাসেঞ্জার ডিএনএ বা ফরেন ডিএনএ হিসেবে নেওয়া হয় কাট করা হয় সেম রেস্ট্রিকশন এনজাইম when cut by the same restriction enzyme the resultant DNA fragment have the same kind of sticky ends তাহলে একই রকম হবে and these can be joined together end to end using DNA ligase following পরের ফিগার আমরা দেখতে পাবো যে পরপর এটা জুড়ে যাচ্ছে normally unless one cut the vector and the source DNA with the same restriction enzyme the recombinant vector molecule cannot be created যদি না একই এনজাইম একই রেস্ট্রিকশন এনজাইম ভেক্টরকে এবং সোর্স ডিএনএ মানে প্যাসেঞ্জার ডিএনএ বা ফরেন ডিএনএকে না কাটে তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কখনোই আমরা তৈরি করতে পারবো না তাহলে সেম রেস্ট্রিকশন এনজাইম লাগবে সেম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স চিনতে পারবে তাহলেই কিন্তু রিকম্বিনেন্ট আমরা
ডিএনএ তৈরি করতে পারবো। এই ডায়াগ্রামটা এনসিইআরটির ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এই যে ফরেন ডিএনএ, এটা হচ্ছে ভেক্টর মানে প্লাজমিডের, প্লাজমিডের মধ্যে কি করেছি না, এটা প্লাজমিড। তো এখানে বলা হচ্ছে কি দেখো, সেম রেস্ট্রিকশন এনজাইম কাটিং বোথ ফরেন ডিএনএ অ্যান্ড ভেক্টর ডিএনএ অ্যাট স্পেসিফিক পয়েন্ট। তো ফরেন ডিএনএ অনেকগুলো ভাগ হচ্ছে, ভালো করে বোঝো, ছোট বড় তো হবেই। সেই জন্যই তো আমরা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা ছোট বড়কে আলাদা করতে হবে, তাই না? কারণ কোনটা কত বড় লেন্থ হবে তার উপর ডিপেন্ড করবে প্যালিন্ড্রোমিক সিমিয়ানগুলো কত দূরত্বে অবস্থান করছে। এবং এরও কাটলাম, এর ন্যাচারালি একটা জায়গায় থাকলে সেই ভেক্টরটা ভালো, দুইয়ের বেশি হলে পরে গন্ডগোল হয়ে যায়। এবার লাইগেজ টু জয়েন ফরেন ডিএনএ কাট দিয়ে আমরা ডিএনএ লাইগেজ দিয়ে, তাহলে এই জায়গাটায় এই কালারের এই পার্টটাকে, কালারটা দেখো একটু আলাদা, তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়তো সেরকম দেখাবে না, এটা একটু হালকা ডিপ নীল কালার, এখানে জয়েন করলাম। তাহলে এটা কি হলো, রিকম্বিনেন্ট, এটা হচ্ছে রিকম্বিনেন্ট প্লাজমিড, রিকম্বিনেশন হলো। এটা হচ্ছে নন এটা কোনো, এটা এখানে কোনো কম্বিনেশন হয়নি, নন রিকম্বিনেন্ট প্লাজমিড, আর এটা রিকম্বিনেন্ট প্লাজমিড। রিকম্বিনেন্ট প্লাজমিডকে এবার ট্রান্সফরমেশন বিভিন্নভাবে হয়, আমরা হিট দিয়ে করতে পারি, এগুলো কীভাবে করতে পারি ট্রান্সফরমেশন আমরা পড়বো গিয়ে, ন্যাচারাল আর্টিফিশিয়াল বিভিন্ন রকম হয়। ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করালাম, তাহলে ইকোলাইকে কম্পিটেন্ট সেল তৈরি করতে গেলে কী কী লাগে সেটা আমরা ডিটেলসে পড়বো পরে। তাহলে কম্পিটেন্ট করলাম মানে সে নিতে পারবে এরকম, মানে তার যে পোর সেল মেমব্রেন বা সেল ওয়ালের পোর্টগুলোকে বড় করে দিলাম যাতে ডিএনএটা চট করে ঢুকে যেতে পারে এর মধ্যে, এবং প্রবেশ করলো। এবং এই হোস্ট, এই যে এটা হোস্ট, এটা হচ্ছে হোস্ট, দিস ইজ হোস্ট, হোস্ট ইকোলাই এবার সেল ডিভাইড করছে এবং মাল্টিপ্লিকেশন করছে। মাল্টিপ্লিকেশন মানে কি, এর পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, আর এটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? এটা এনসিইআরটির বাইরে, এই ডায়াগ্রামটা দেখলে আরও তোমার ক্লিয়ার হয়ে যায়। ব্যাকটেরিয়ার সেল নিলাম, সেখানে প্লাজমিড দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা জিনোম ফার্স্ট আইসোলেট করলাম, এখান থেকে বার করে নিলাম, মানে সেই একই পন্থা বার করে নিলাম। এখানে এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট প্লাজমিড, মানে প্লাজমিডটা রিকম্বিনেন্ট হয়নি। আর ডিএনএ কন্টেইন জিন অফ ইন্টারেস্ট ফরেন জিন, সেটাকে আমরা জিন অফ ইন্টারেস্টকে কী করলাম, সেম ইয়ের থেকে কাটলাম। এবার এখান থেকে ইঞ্জিনিয়ারিং ক্লিপ ডিএনএ লাইগেজ কাটলাম, আইসোলেট ফ্র্যাগমেন্টস জিন অফ ইন্টারেস্ট, এই কেটে কী করলাম, এটাকে দুটোকে কিন্তু সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কাটলাম। এবার কাটার পরে দুটো খণ্ডকে এবার জুড়লাম, ইনসার্ট জিনোম ইনটু প্লাজমিড যুক্ত করে দিয়েছি। এবার এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে আমরা ইনসার্ট করলাম হোস্ট সেলে যখন ইনসার্ট করলাম এবার কালচার মিডিয়াতে ফেললাম। কালচার মিডিয়াতে কী হবে, ইনসার্ট প্লাজমিড জিন ঢুকালাম, কালচার মিডিয়াতে ফেললাম, এটা বিভিন্নভাবে বংশবৃদ্ধি করবে। দুরকম প্রধানত হারভেস্ট কপিস অফ জিন ইনসার্ট ইন্টু প্ল্যান্টস আর অ্যানিমেলে ঢুকাতে পারি, দু রকমের হতে পারে, এলিমিনেশন আনডিজারেবল ফেনোটাইপিক ট্রেটস হতে পারে, আর ক্রিয়েট বেনিফিশিয়াল কম্বিনেশন। আমরা এলিমিনেশন করতে পারি আনডিজারেবল ট্রেটস, সেটা একটা প্রসিডিওর, আবার কি বেনিফিশিয়ালের জন্য যুক্ত করতে পারি। আরেকটা বলি কি, হারভেস্ট প্রোটিনস কপিড বাই জিন করতে পারি, প্রোডিউস ভ্যাকসিন করতে পারি, অ্যান্টিবায়োটিক করতে পারি, হরমোনস করতে পারি। এই যে পরবর্তী পদক্ষেপ, এটাই হচ্ছে তোমার বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার হয়েছে? ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট, তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি। এখানে এই একই ঘটনাগুলোকে দেখানো হয়েছে যে কীভাবে কাটা হচ্ছে। GAA-TTC রেস্ট্রিকশন এনজাইম, তাহলে এখানে স্টিকি এন্ড তৈরি করলো। আবার যদি অন্যভাবে করি, এটা যেমন হচ্ছে প্রোডাকশন অফ, এটা কিন্তু এটার সঙ্গে এটা আলাদা, কিন্তু স্টিকি এন্ড তৈরি করছে যে GAGG, তার মানে এটা হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে, ইকোলাইয়ের মধ্যে এটা পাবো, আর এটা পাবো হচ্ছে সালমোনেলা টাইফিডামের মধ্যে। তা এখানে এই যে দুটো যেহেতু আছে সালমোনেলা টাইফয়েড, সেই জন্য আমি এখানে দেখিয়েও দিলাম তাদের, এবার দুটো যুক্ত হয়ে গেল সালমোনেলা টাইফয়েডের ক্ষেত্রে। আরও অন্য ব্লান্টেন যদি তৈরি হয়, এই দুটোই কিন্তু স্টিকিয়েন, এটাও স্টিকিয়েন, এটা ব্লান্টেন মানে দুটোই ভোতা হবে, ভোতা হয়েছে সেইভাবে দেখো কেটেছে, কোনো হ্যাঙ্গিং নেই, সেভাবেও কিন্তু তৈরি করা যেতে পারে। ব্লান্টেন এটা হচ্ছে স্টিকিয়েন, বোঝো ভালো করে, স্টিকিয়েন, আর এটা হচ্ছে ব্লান্ট এন্ড। ক্লিয়ার? সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ফ্র্যাগমেন্টস,
separation and isolation of fragments. The cutting of DNA by restriction endonuclease. আমরা কি পড়ছি? আমরা ডিএনএ টেকনোলজি পড়ছি, তাহলে আমরা পরপর রেস্ট্রিকশন এনজাইম, আমরা আজকে রেস্ট্রিকশন এনজাইম নিয়েই আলোচনা করছি, কিন্তু এবার রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আলোচনা করে ডিএনএগুলোকে তো কেটেছি, সেই জন্য এইবার পয়েন্টটা পড়ছি কি সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস। তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে এবার আইসোলেট করে নেবো, তারপরে যাব হচ্ছে ডিএনএ টেকনোলজির অন্য পর্যায়ে। সে আইসোলেশন করার পরে পিসিআরে যাব না ক্লোনিংয়ে যাব, মানে বায়োপ্রসেস কোন দিকে যাবো সেটা পরে। সেই জন্য সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস কাটা হয়ে গেছে। কাটিং অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেজাল্টস ইন দ্য ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ। প্রচুর সাইজের ফ্র্যাগমেন্ট, একটা এরকম, একটা এইরকম, একটা এইরকম, একটা এইরকম, একটা বিভিন্ন সাইজের হয়ে গেছে। দিস ফ্র্যাগমেন্টস ক্যান বি সেপারেটেড বাই এ টেকনিক কল্ড জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস, জেল হচ্ছে পলিস্যাকারাইড। এটা হচ্ছে কি না, এর মধ্যে কতগুলো মেস, মানে এরা হচ্ছে এইভাবে বিভিন্ন টাইপের এরকম ছিদ্র তৈরি করে। তাহলে কী হয়, প্লাস চার্জ আর মাইনাস চার্জ থাকলে ফাঁকের মধ্যে দিয়ে ডিএনএগুলোকে এইভাবে পাস করে যেতে হয়। বড়গুলো বাধা সৃষ্টি হয়, ছোটোগুলো বাধা সৃষ্টি হয় না। সরি, মাইনাস থেকে প্লাসে দিয়ে যাবে, এদিক দিয়ে মাইনাস থেকে প্লাসে দিয়ে যাবে। ডিএনএ তো মাইনাস চার্জ। সিন্স ডিএনএ ফ্র্যাগমেন্টস আর নেগেটিভলি চার্জ molecules, they can separated by forcing them to move towards anode। বলেই দিল, তাহলে ক্যাথোড মানে নেগেটিভ চার্জ থেকে অ্যানোডের দিকে যাবে আন্ডার ইলেকট্রিক ফিল্ড, মানে প্রেশার ক্রিয়েট করছে কে, ইলেকট্রিক ফিল্ড প্রেশার ক্রিয়েট করছে। নেগেটিভ চার্জে আমরা জানি যে এখানে গর্ত ছিল, তার মধ্যে ডিএনএগুলো ছিল, তাহলে এখানে নেগেটিভ চার্জ মানে এরা যাওয়া শুরু করবে। এবং এই যে মেস লাইক মানে বিভিন্ন ধরনের যে সিভি বলতে বোঝে কি, মানে খুব ছিদ্র, চালনী ছিদ্রের মতো, তার মধ্যে থেকে পাস করবে। কারণ হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস, জেলটা যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে পলিস্যাকারাইডের এমন একটা কম্পোজিশন, যে কম্পোজিশনটা জেল সম্বন্ধে যদি জানতে চাও এর বায়োকেমিস্ট্রি তোমরা দেখে নিও, সাংঘাতিক এদের মধ্যে এমন সূক্ষ্ম বিভিন্ন সাইজের ছিদ্র তৈরি হয়ে যায়। সেই ছিদ্রর ভেতর থেকে ডিএনএটাকে পাস করতে হয়। অতএব ছোটো ডিএনএটা ইজিলি পাস হয়ে যাবে, তার বাধা কম লাগবে, আর বড় ডিএনএ খণ্ডটা সময় লাগবে, সেটা বড়গুলো পিছনে পড়ে থাকবে আর ছোটো খণ্ডটা ফার্স্ট ওয়ার্ড চলে যাবে। moves toward the anode under electric field through medium of matrix। কি মিডিয়ামের উপর, ম্যাট্রিক্সের উপর যাচ্ছে, যে ম্যাট্রিক্সটা আমরা দিচ্ছি তার ম্যাট্রিক্সটা হচ্ছে মেনলি হচ্ছে জেলের উপর দিয়ে যাচ্ছে, জেলের ভিতর দিয়ে। নাওয়াডেজ মোস্ট কমনলি ইউজ ম্যাট্রিক্স ইজ অ্যাগারোস। তাহলে অ্যাগারোস জেলটা আমরা মেনলি ইউজ করি। হুইচ ইজ ন্যাচারাল পলিমার, মেনলি পলিস্যাকারাইড, কিন্তু এক্সট্রা ফর্ম সিউইডস, এইটুকু বলে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা জানি কি সিউইডস হচ্ছে রেড অ্যালগির মধ্যে পড়ে, এবং রেড অ্যালগির মধ্যে পড়ে, মনে করে দেখো, অবশ্য তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। রেড অ্যালগির মধ্যে অ্যাগার অবটেন ফ্রম জিলেডিয়াম, কোথায় পাওয়া যায়, রেড অ্যালগির জিলেডিয়াম অ্যান্ড গ্রাসিলারিয়া, এই স্পিসিসের মধ্যে এই সিউইড যেগুলো রেড অ্যালগি, তাদের মধ্যে দিয়ে কিন্তু অ্যাগারোস পাওয়া যায় জেল। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট সেপারেটস রিজলভ অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ, তাহলে তাদের সাইজ অনুযায়ী সে সেপারেট হবে, পোরের মধ্যে দিয়ে যাবে। থ্রো সিভিং এফেক্ট, দেখো এইখানে বলছে সিভিং এফেক্ট পয়েন্টের বাইরে অ্যাগারোস, তাহলে অ্যাগারোসের মধ্যে সিভ বা ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু পরপর পাস করতে থাকবে। সো স্মলার ফ্র্যাগমেন্টস মুভ ফাস্ট দ্যান দ্য লার্জার। এবার যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে একটু কনফিউশন হতে পারে। কি কনফিউশন হতে পারে, 1 2 3 4 1 2 3 4 চারটে লেনের মধ্যে চারটে হোয়েল আছে, এর মধ্যে সবচেয়ে মোটা এবং সবচেয়ে কাছে পড়ে রয়েছে এটা। এখানে কোনো রেস্ট্রিকশন এনজাইম না দেওয়া হয়ে এখানে টোটাল ডিএনএটাকেই ফেলা হয়েছে উইদাউট রেস্ট্রিকশন। সেই জন্য কিন্তু ভালো করে বুঝবে, এখানে নেগেটিভলি চার্জ দেওয়া হয়েছে, এখানে পজিটিভলি চার্জ দেওয়া, তোমরা জানো, আমরা একটা ভিডিও দেখাবো। বলছে কি দেখো, এ টিপিক্যাল 11 জেল ইলেকট্রোফোরেসিস শোয়িং মাইগ্রেশন আনডাইজেস্টেড লেন 1। আনডাইজেস্টেড মানে তার মধ্যে কোনো এনজাইম দিইনি, আমরা কোনো রেস্ট্রিকশন এনজাইম দেইনি। যদি এটা ইকোলাই যদি তোমার GATTC হয়, তাহলে আমরা এর মধ্যে ইকো R1 দিইনি, সেই জন্য ডাইজেস্টেড নয়।
তাহলে আনডাইজেস্টেড লেন ওয়ান, ভালো করে বুঝুন আনডাইজেস্টেড মানে কি, কোনো এনজাইম দিইনি, রেস্ট্রিকশন ইন্ডিকেজ, আর ডাইজেস্টেড স্টেট কোথা থেকে 2 থেকে 4-এর মধ্যে। সেই জন্য বিভিন্ন রকমের লেন্থ এখানে পাওয়া যায়, প্রত্যেকটার মধ্যে বিভিন্ন রকমের লেন্থ পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা আনডাইজেস্টেড সেটার মধ্যে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে বসে আছে এবং সেটা অনেক বড়। দ্য সেপারেটেড ডিএনএ সেগমেন্ট ক্যান বি ভিজুয়ালাইজড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। সব বাচ্চারা ওই ভুলটা করে, হ্যাঁ খালি চোখে দেখা যায় না, কি স্টেনিং করলে ইথিডিয়াম ব্রোমাইড দিলেই দেখা যায় না, ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে দেখা যায় না, এক্সপোজার টু ইউভি, আর ইউভি দিলেই তবে সেটা কী কালার দেয়, ব্রাইট অরেঞ্জ মানে একদম পুরো অরেঞ্জ কালার, ব্রাইট উজ্জ্বল। বড়ি লাইনটা তাহলে বুঝতে পারবো। দ্য সেপারেটেড ডিএনএ সেগমেন্ট can be visualized, which is separated DNA segment can be visualized only after staining the DNA with compound known as ethidium bromide. ethidium bromide এটা তার হচ্ছে সংকেত, followed by exposure to UV, exposure to UV। শুধু ইথিডিয়াম ব্রোমাইড দিলে হবে না, খালি চোখে বলছি কেন, সাধারণ লাইটে আমরা ডিএনএকে দেখতে পারবো না, তাকে প্রথমে স্টেনিং করতে হবে। ইথিডিয়াম ব্রোমাইডের সঙ্গে কীভাবে স্টেনিং হয়, এই ইথিডিয়াম ব্রোমাইডটা ডিএনএর মধ্যে প্রবেশ করে যায় এবং ডিএনএর মধ্যে প্রবেশ করে গেলে পরে তখন ইউভি দিলে পরে সেগুলো জল করে ওঠে এবং রেডিয়েশন। পিওর ডিএনএ সেগমেন্ট ক্যান নট সি ইন ভিজিবল লাইট উইদাউট স্টেনিং। ব্রাইট অরেঞ্জ কালার্ড ব্র্যান্ডস অফ ডিএনএ ক্যান সি ইন ইথিডিয়াম ব্রোমাইড স্টেইন জেল এক্সপোজ টু ইউভি লাইট। যখন এক্সপোজ করবো ইউভি লাইটে তবেই আমরা দেখতে পারবো। দ্য সেপারেটেড ব্যান্ডস অফ ডিএনএ আর কাট আউট ফ্রম দ্য অ্যাগারোর জেল। মানে এই যে 11 জেলটা ছিল, এই 11 জেল থেকে মনে করো আমার এইখানে ডিএনএ, এখানে ডিএনএ আছে, এখানে ডিএনএ আছে, এখানে ডিএনএ আছে, এই ডিএনএটাকে আমার নিতে হবে। তাহলে এখান থেকে আমি কী করবো, এটাকে কাটবো, কেটে যখন আনলাম মানে এই কেটে এনেছি, তাহলে এখানে ডিএনএটা আছে, একটা হতে পারে, দুটো হতে পারে, তাহলে এই যে পিসটা কেটে আনলাম, ঠিক আছে, এই পিসটা যে কেটে আনলাম, এই যে ঘটনাটা এক্সট্রাক্ট করলাম, মানে ওইখান থেকে কেটে আলাদা করলাম, ভালো করে বুঝে নাও। দ্য সেপারেটেড ব্যান্ডস অফ ডিএনএ আর কাট আউট ফ্রম দ্য 11 জেল, আলাদা করলাম, অ্যান্ড এক্সট্রাক্টেড ফ্রম দ্য জেল পিস থেকে আলাদা করলাম। দিস স্টেপ, এই স্টেপটাকে আমরা বলি ইলুশন। আর ইলুশনটা কি, যখন আমরা কোনো একটা ব্র্যান্ডকে আলাদাভাবে কেটে আমরা জেল পিস থেকে বের করে আসবো। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস, ইলুশনটা কিন্তু কোশ্চেন কিন্তু 2021-এ পড়ছে, বলে দিচ্ছি কিন্তু ভালো করে মনে রাখবো। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস পিউরিফাইড ইন দিস ওয়ে আর ইউজড ইন কনস্ট্রাক্টিং, বলছে রিকম্বিনেন্ট ডিএনএ বাই জয়নিং দেম ইন্টু দেম ক্লোনিং ভেক্টরস। এইখান থেকে নিয়ে গিয়ে এটা আমাদের জিনোম ইন্টারেস্ট, সেই জন্য আমরা আলাদা করেছি। এবার ক্লোনিং করার জন্য আমরা ক্লোনিং ভেক্টরের সঙ্গে দেবো এবং ক্লোনিং ভেক্টরকে আমরা করবো কি না, হোস্টের মধ্যে প্রবেশ করে দেবো তার প্রচুর কপি তৈরি করার জন্য। এখানেই আজকে শেষ করব। ক্লোনিং ভেক্টর যেটা হচ্ছে যে পরের দিন থেকে আমরা শুরু করব ক্লোনিং ভেক্টর হিসাবে। ক্লোনিং ভেক্টরটা কী তার বিস্তৃতভাবে জানবো। অতএব এটা মিস করা যাবে না কোনোভাবেই, এই ক্লাসগুলোকে মিস করা যাবে না। অনেকেই মিস করছে ক্লাস, আমি দেখতে পাচ্ছি, এই মিস করাটা ঠিক হচ্ছে না। এবার আমরা যে একটা ভিডিও দেখব, ভিডিওটা অবশ্যই বুঝতে হবে।